টা কি বা এই টাইপ কিছু কোশ্চেন, কিন্তু ইউজ কেস ডায়াগ্রামটা আপনাদের মাস্ট বি আসবে। সো আমরা একটু দেখি যে এখান থেকে আমাদের কি কি আসতেছে। সো রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এ আমরা ফার্স্টেই যেই জিনিসটা ফার্স্ট স্লাইডে দেখে আসছিলাম, যে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং জিনিসটা হইলো যে এমন একটা প্রক্রিয়া যেখানে আমাদের সিস্টেমের প্রয়োজনীয় যেই ধরেন কালেক্টিং ব্যাপারগুলো আছে বা বিশ্লেষণ বা যাচাই বা ডকুমেন্টেশন করি, এই সব জিনিসগুলাকে আমরা কি বলতেছি, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং। সো সিম্পল ভাবে যদি আমরা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং বলতে বুঝি, তাহলে হচ্ছে সিস্টেম আমাদের মানে সিস্টেম কি করবে, মানে সিস্টেম কোন ফাংশনালিটি গুলাতে কাজ করবে, কি রকমের আচরণ করবে, তার বিহেভিয়ারটা কিরকম থাকবে, বা সে কি রকমের কোয়ালিটি বজায় রাখবে, এবং তার কিছু লিমিটেশনস থাকবে, কিছু সীমাবদ্ধতা থাকবে, সেই জিনিসগুলো। সো সহজ ভাষায় যদি বলতে চাই, যে ক্লায়েন্ট যা চাচ্ছে তা সঠিকভাবে যদি আমরা ডকুমেন্ট করি বা সেগুলোকে যাচাই বাছাই করে রাখি, সেইটাইকেই আমরা কি বলতেছি, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং। সো আপনাদের যদি এই জায়গা থেকে এরকম কোনো কোশ্চেন আসে, 1 মার্কের বা 2 মার্কের, সো এই কয়েকটা টপিক আপনারা লিখবেন, যে সিস্টেম কি কি ফাংশনালিটিতে কাজ করতেছে, কি কি বিহেভিয়ার করবে, মানে কি টাইপ বিহেভিয়ার করবে, কোয়ালিটিটা কি লেভেলে এনশিওর করতেছে, এবং কি কি লিমিটেশনস আপনাকে দিচ্ছে। সো এখানে রিকোয়ারমেন্টস এর কিছু স্টেপ আছে। সো আমরা সেই স্টেপ গুলা বুঝি। অ্যাট ফার্স্ট যেই স্টেপটা, সেটা হচ্ছে ইনসেপশন। সো আমরা যদি একদম শর্ট করে বলি যে ইনসেপশন জিনিসটা কি, যে অ্যাকচুয়ালি আমাদের সমস্যাটা বুঝতে হবে, যে আসলে প্রবলেমটা কি, বা ইউজার আমাদের কাছে বা ক্লায়েন্ট আমাদের কাছে যখন আসতেছে, সে যখন রিকোয়ারমেন্ট গুলা দিচ্ছে, সেই রিকোয়ারমেন্ট গুলো পড়ে আমাদেরকে জাস্ট সেই প্রবলেম গুলা সম্পর্কে বুঝতে হবে, সেই প্রবলেম গুলা গেদার করতে হবে, যে আমার এই সিস্টেমে ক্লায়েন্টের ডিজায়ার এইটা, বা ক্লায়েন্ট আমাকে যা বলছে সেখান থেকে আমার প্রবলেম স্টেটমেন্ট গুলো এগুলো, এবং সেটার একটা সুন্দর সলিউশন বের করতে হবে। সো ফার্স্ট যে স্টেপটা ইনসেপশন, এখানে আমরা এক কথায় বুঝতেছি যে আমরা সমস্যাগুলো নিয়ে অ্যানালাইসিস করব, মানে প্রবলেম অ্যানালাইসিস করব। এরপরে আসতেছে আমাদের ইনিসিয়েশন। সো এইটাতে আমাদের যে জিনিসটা করতে হয়, সেটা হচ্ছে যে আমরা আমরা স্টেক হোল্ডারের কাছ থেকে সব আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো আমরা কালেক্ট করব। এরপর আমাদের ইলাবোরেশন। সো ইলাবোরেশনে বেসিক্যালি আমরা কি করি, আমরা একটা মডেল তৈরি করি, যে আমরা ডেটাগুলো কিভাবে আইডেন্টিফাই করতেছি, ফাংশন গুলো কিভাবে আইডেন্টিফাই করতেছি, এবং আমাদের রিকোয়ারমেন্ট কি রকমের বিহেভিয়ার চাচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটা মডেল ক্রিয়েট করি। এরপরে আসে আমাদের নেগোসিয়েশন। সো আমরা নেগোসিয়েশন জিনিসটা সবাই যেই মানে মিনিং এ বুঝি, এই রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং ও নেগোসিয়েশন জিনিসটা সেম জিনিসই, যে আমাদের একটা আলোচনার মধ্যে আসতে হবে, এবং এই আলোচনার মাধ্যমে আমাদের সবকিছু একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইতে হবে আমাদের, মেইন কথায়। এরপরে আমাদের যে পার্ট আসছে সেটা হচ্ছে স্পেসিফিকেশন। এখানে আমরা প্রপার ভাবে একটা ডকুমেন্ট তৈরি করব, সেই ডকুমেন্টের মধ্যে আমাদের কি কি থাকবে, যে আমরা কি কি মডেল তৈরি করব, আমাদের ম্যাথমেটিক্যাল কি কি টার্ম থাকবে, বা আমরা যেই রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করছি সেগুলোর সিনারিওটা কিরকম, বা একটা প্রোটোটাইপ রেডি করব। এই সব কিছু আমাদের কোথায় থাকতেছে, স্পেসিফিকেশনের মধ্যে থাকতেছে। এরপর আসতেছে আমাদের হচ্ছে ভ্যালিডেশন। ভ্যালিডেশন জিনিসটা আমরা অলমোস্ট সবাই বুঝি, যে এই এখন পর্যন্ত মানে ভ্যালিডেশন তো হচ্ছে স্টেপ 6-এ। সো 1 to স্টেপ 5 আমরা যেই 5টা ধাপ পার হয়ে আসছি, এর মধ্যে কোনো ভুল আছে কিনা, বা আমরা যেই স্টেপ গুলা যেইভাবে কমপ্লিট করছি সেখানে কোনো প্রবলেম আছে কিনা, যেটার কারণে আমাদের সিস্টেমটার মধ্যে কোনো প্রবলেম আসতে পারে, এই সব কিছু আমরা যাচাই বাছাই কোন পার্টে করতেছি, সেটা হচ্ছে ভ্যালিডেশন পার্টে, যাতে মেজর কোনো প্রবলেম তৈরি না হয় যেটা পরবর্তীতে আমাদের সিস্টেমকে হ্যাম্পার করবে। সো এই পার্টটা যাচ্ছে হচ্ছে ভ্যালিডেশনের। এরপরে আমাদের যে জিনিস লাস্ট কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট। সো রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্টটা কি আসলে রাখতেছে এখানে, কয়েকটা জিনিসের উপরে ডিপেন্ড করে। সেটা হচ্ছে যে কি টাইপের পরিবর্তন বা চেঞ্জেস আমার আসতে পারে, স্টেক হোল্ডারের কাছ থেকে হইতে পারে, বা
আমরা পার্সোনালি যেটা মানে আমাদের ডেভেলপার সাইড থেকে যে কাজগুলো করছি সেগুলোর মধ্যে কোনো চেঞ্জেস আসছে কিনা বা কোনো বিহেভিয়ারাল ইরর আসছে কিনা, যে আমরা চাচ্ছি একরকম সিস্টেমটা বিহেভ করুক বা সিস্টেমটা অন্যরকম বিহেভ করতেছে, এরকম জিনিসগুলো হচ্ছে কিনা। মানে সোজা কথায় আপনাদের রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট এই টপিকটাতে আপনারা যা করবেন সেটা হচ্ছে পরিবর্তনটাকে আপনারা নিয়ন্ত্রণ করবেন, এগুলোই। সো আপনাদের রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর এই টোটাল 7টা স্টেপ আছে। সো চেষ্টা করবেন যদি আসে এই 7টা স্টেপ একটু লিখা। সো আমি একবার একটু ব্রিফ করে দিচ্ছি যে কোন পার্টটা কি এনশিওর করতেছে। সো ইনসেপশন যে পার্টটা আছে সেইটা হচ্ছে আমাদের কি এনশিওর করতেছে, যে আমাদের প্রবলেম কি কি আছে, সমস্যাগুলো বুঝতে সাহায্য করতেছে। ইলিসিয়েশনের মধ্যে আমরা একটা কি করতেছি, স্টেক হোল্ডারের কাছ থেকে সকল রিকোয়ারমেন্ট গুলা গেদার করতেছি। এলাবোরেশনের মধ্যে আমরা একটা মডেল তৈরি করতেছি যেখানে আমরা আইডেন্টিফাই করতেছি এটার ডেটা গুলো, ফাংশন গুলো এবং এর বিহেভিয়ার গুলো। নেগোসিয়েশনের মধ্যে আমরা স্টেক হোল্ডারের সাথে বা কাস্টমার বলতে পারেন বা হোয়াট এভার যেটাই বলেন তাদের সাথে একটা চূড়ান্ত আলোচনায় যাচ্ছি যে সে যা যা বলছে বা যা যা সিনারিও আমাদেরকে দিছে এগুলা চূড়ান্ত কিনা। এবং স্পেসিফিকেশনের মধ্যে আমরা এই যে চূড়ান্ত করলাম যে মডেলগুলো সেগুলো নিয়ে একটা ডকুমেন্ট তৈরি করব। ভ্যালিডেশনের মধ্যে আমরা যাচাই বাছাই করব যে আমরা এখন পর্যন্ত যা যা করছি সেগুলো সঠিকভাবে আছে কিনা। এবং রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে দেখব যে কোনো কিছু যেন পরিবর্তন হয়ে না যায়, মানে পরিবর্তনটাকে আমরা কি করব, নিয়ন্ত্রণ করব। এরপর আসতেছে আমাদের ক্লাসিফিকেশন অফ রিকোয়ারমেন্ট। এখানে আমাদের ক্লাসিফিকেশন অফ রিকোয়ারমেন্ট বেশ কয়েক ধরনের হয়ে থাকে। এখানে একটা পিরামিডের মাধ্যমে দেয়া আছে। অ্যাট ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট, তারপরে আপনাদের ইউজ, এখানে 3টা দেওয়া আছে। আমি আপনাদের বেশ কয়েকটা বলি যদি পারেন মনে রাখবেন। সেটা হচ্ছে যে এই যে নিচে দেয়া আছে যে বিজনেস রিকোয়ারমেন্ট আছে। এটা অনেক হাই লেভেল একটা স্টেটমেন্ট ফলো করে, কারণ এখানে অ্যাট ফার্স্ট আপনার 3টা জিনিস চিন্তা করতে হয়, যে আপনার আলটিমেট গোলটা কি, আপনি কি কি অবজেক্টিভ নিয়ে কাজ করবেন এবং আপনার প্রয়োজনটা কি। এরপরে আপনাদের স্টেক হোল্ডার রিকোয়ারমেন্ট থাকবে। স্টেক হোল্ডার থেকে আপনাকে আসলে কি কি করে দিচ্ছে, স্পেসিফাইড ভাবে কি কি ডিফাইন করে দিচ্ছে আপনাকে কি কি করতে হবে, কোন কোন পার্টিকুলার প্রবলেম গুলোকে সলিউশন করতে হবে, এই জিনিসগুলো। সলিউশন রিকোয়ারমেন্টের মধ্যে আমরা অলরেডি বুঝতেই পারতেছি এখানে 2 টাইপ হয়, একটা হচ্ছে নন ফাংশনাল এবং একটা হচ্ছে ফাংশনাল। সো এই 2টা জিনিস আমরা একটু সামনে যাই পড়বো। ট্রানজিশন রিকোয়ারমেন্ট, এরপরে আর কি আছে এখন আমরা দেখবো হচ্ছে যে আমরা উপরে যে 2টা জিনিস স্কিপ করে আসলাম, যে ফাংশনাল রিকোয়ারমেন্ট এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, এই 2টা জিনিস। সো ফাংশনাল রিকোয়ারমেন্ট এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে আমি আপনাদেরকে একদম খুব ছোট করে ডিফারেন্সটা বলে দেই। সেটা হচ্ছে যে ফাংশনাল রিকোয়ারমেন্ট সেই জিনিসটাকে আমরা বলতেছি যেখানে আমাদের রিকোয়ারমেন্ট গুলো আমাদেরকে এইটা এনশিওর করতেছে যে সিস্টেম আসলে কি করবে। সোজা কথা হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে সেই রিকোয়ারমেন্টটা যেখানে স্পেসিফাই করা হয় যে সিস্টেমটা আসলে কি করবে। লাইক ইউজার কিভাবে লগ ইন করবে, সিস্টেম কিভাবে রিপোর্ট গুলোকে গেদার করবে, বা ম্যানেজার কিভাবে তার আম, একটা সময় পরে তার রেভিনিউ গুলো দেখতে পাবে। এই সকল জিনিসগুলাকে বলতেছি আমরা ফাংশনাল রিকোয়ারমেন্ট। সো ফাংশনাল রিকোয়ারমেন্টটা মেইনলি হচ্ছে সিস্টেম কি করবে সেটা আপনাকে ডিফাইন করতেছে। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট যেটা সেটা হচ্ছে যে সিস্টেমটা কেমন হবে। সো এখানে হোয়াট এবং হাউ এই 2টার মধ্যে ডিফারেন্সটা, ফাংশনালের সাথে যাচ্ছে যে হোয়াট সিস্টেমটা কি করবে, এবং নন ফাংশনালের সাথে যেটা যাচ্ছে সেটা হচ্ছে সিস্টেমটা কেমন হবে। সো অলরেডি ফাংশনালের মধ্যে আমি বলে দিছি যে এখানে আসলে আলটিমেটলি কি কি হয়, যে ইউজার কিভাবে লগ ইন করবে, একটা সিস্টেম কিভাবে তার ওভারঅল যে রিপোর্ট গুলো আছে সেগুলো কালেক্ট করবে, এবং তার ম্যানেজার কিভাবে সেই রেভিনিউ গুলো দেখতে পাবে। এগুলো সব কিছুই যাচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টস এর মধ্যে। এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্টস এর যে জিনিসগুলো আসে, যে সাপোজ এখানে আপনার সব কাজগুলো হবে হার্ডওয়্যার বা সফটওয়্যার বেসড। লাইক আপনার ওয়েবসাইটটা কতক্ষণ ধরে লোড হবে, মানে তার বিহেভিয়ারটা এখানে ডিফাইন করা হচ্ছে। যে সাপোজ আপনি এখানে ইন্টারনেট ইস্যুটা আমরা একটু আলাদা রাখবো। এখানে আমরা মেইনলি দেখবো যে সে কিরকম পারফরমেন্স করতেছে, তার ক্যাপাসিটিটা কিরকম, আপনার যখন মেইনলি তার ডেটাটা দরকার বা সেই সিস্টেমটা দরকার সে সময় সে অ্যাভেলেবল থাকতেছে কিনা,
বা হঠাৎ করে যদি ক্র্যাশও করে ফেলে, সে কত তাড়াতাড়ি সেটাকে রিকভার করতে পারতেছে, মেইনটেনেন্সটা কিরকম, সে আপনাকে কিরকম সার্ভিস দিচ্ছে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের নন ফাংশনাল। আর ফাংশনালের মধ্যে আমাদের কি কি থাকতেছে, যে বিজনেস রুলটা কিরকম হবে, ট্রানজেকশনটা কারেক্ট আছে কিনা, বা আপনারা যেগুলো ক্যান্সেল করতেছেন সেগুলো কারেক্টলি হচ্ছে কিনা, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ যেই ফাংশন গুলো আছে সেগুলো ওয়ার্কেবল কিনা, বা আপনারা যেই জিনিসগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে অথেন্টিক কিনা, বা সাপোজ আপনারা যদি কোনো কিছু অর্ডার দেন সেইটা আসলে ভালোভাবে আসতেছে কিনা, ট্র্যাকিং হচ্ছে কিনা, এই জিনিসগুলো যাচ্ছে হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে। সো ফাংশনাল রিকোয়ারমেন্ট ডিনোট করতেছে হোয়াটটাকে, যে সিস্টেম কি করবে, আর নন ফাংশনাল ডিনোট করতেছে হাউ কে, মানে সিস্টেম কিভাবে কাজ করবে। সো এই দুইটা জিনিস একটু মাথার মধ্যে রাখবেন, তাহলে আই থিঙ্ক আপনারা নিজেরাই এক্সামের মধ্যে একটা সিনারিও পড়ে নিজের একটা ডিসিশনের মধ্যে আসতে পারবেন যে এই রিকোয়ারমেন্ট গুলো ফাংশনাল রিকোয়ারমেন্ট নাকি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। সো পরীক্ষার মধ্যে মোস্ট অফ দা টাইম পরীক্ষায় বা আপনাদের কুইজে এই ডিফারেন্সটা আসে, যে ফাংশনাল রিকোয়ারমেন্ট এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি এবং এদের মধ্যে ডিফারেন্সটা আসলে কোন জায়গায়। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। সো এরপরে আমাদের মেইন যেই পার্ট, এই মানে এই স্লাইডটার মধ্যে মেইন যেই জিনিসটা, সেটা হচ্ছে আমাদের ইউজ কেস ডায়াগ্রাম। সো এর মাঝখানে যেই জিনিসগুলো আছে এই জিনিসগুলো আপনারা অলরেডি পড়ে আসছেন। এই জিনিসগুলো যদি আমি এখন আবার বলি আপনাদেরকে অলমোস্ট বোরিং পর্যায়ে চলে যাবেন আপনারা। সো এই জিনিসগুলোতে আসলে ওইরকম কোনো ইনফরমেশন নাই, যেগুলো ইনফরমেশন ছিল আমি ওগুলো আপনাদেরকে দিয়ে দিছি। সো এখান থেকে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, মানে এই ইউজ কেসের আগ পর্যন্ত ফাংশনাল রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট এবং রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং, এই তিনটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, থাকলে করতে পারেন। জি না। আচ্ছা, তাহলে আমরা একটু ইউজ কেস ডায়াগ্রামটাতে যাই। ইউজ কেস ডায়াগ্রামে আপনাদের মিডে আই থিঙ্ক 5 থেকে 7 মার্কের মতো একটা ইউজ কেস ডায়াগ্রাম এখানে ডিজাইন করতে বলে। সো আপনাদের 3টা ডায়াগ্রাম থাকবে মিডের মধ্যে, এর মধ্যে যে কোনো 2টা আসতে পারে বা 3টাও আসতে পারে। সো 3টার মধ্যে একটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম, একটা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, একটা হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম, আর একটা হচ্ছে প্রোটোটাইপ ডিজাইনিং। সো এট ফার্স্ট আমরা ইউজ কেস ডায়াগ্রামটা নিয়ে একটু কথা বলি। সো ইউজ কেস ডায়াগ্রামটা আপনাকে সেই জিনিসটা ধারণা দিচ্ছে যে আপনার যেই ডিজাইন মানে সফটওয়্যারটা বা সিস্টেমটা আছে সেইটার সাথে আপনার অ্যাক্টর, অ্যাক্টর বলতে আমরা এখানে বুঝতেছি যে কাইন্ড অফ কারা আসলে এটাকে ইউজ করবে, মানে এটার ইউজার কারা, তাদেরকে আমরা অ্যাক্টর বলতেছি। তাদের সাথে সিস্টেমের যে ইন্টারেকশনটা, এই ইন্টারেকশনটাকে আমরা বলতেছি ইউজ কেস ডায়াগ্রাম। সো ইউজ কেস ডায়াগ্রামটা অ্যাক্টরের সাথে সিস্টেমের যে ইন্টারেকশনটা আছে সেইটাকে আসলে ডেফিনাইট করে। সো অ্যাক্টর বলতে আমরা তাদেরকে বুঝতেছি যারা এই সিস্টেমটাকে ইউজ করবে। সিস্টেম তো সিস্টেমই, এখানে আসলে কিছু বলার নাই, সিস্টেম মানে কিভাবে সে বিহেভ করবে, কি কি ফাংশনালিটিস আপনাকে প্রোভাইড করতেছে, এবং গোল কি, যে আসলে এই জিনিসটা যে করলাম এই জিনিসটার মানে করার উদ্দেশ্যটা কি, সেই জিনিসটা। সো ইউজ কেস ডায়াগ্রামে আমরা আর বেশি কিছু থিওরিটিক্যাল পড়বো না, আমরা ডিরেক্ট কয়েকটা সিম্বল মনে রাখবো, এরপর আমরা ডিরেক্ট একটা ইউজ কেস দেখে সেইটাকে ডিফাইন করবো যে আসলে ইউজ কেসটা কিভাবে করতে হয়। সো সিম্বলটা দেখেন যে আপনাদের যখন অ্যাক্টর থাকবে সেই অ্যাক্টরের সিম্বলটা হবে কাইন্ড অফ এই রকম, এবং সে যদি বিজনেস অ্যাক্টর হয়, কাইন্ড অফ তারা যদি অ্যাডমিন হয় বা স্টেক হোল্ডার হয় বা ক্লায়েন্ট হয়, তার সিম্বলটা হবে সেই রকম। আর অ্যাক্টর এবং বিজনেস অ্যাক্টর এই দুইটা জায়গাতে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে অ্যাক্টর হচ্ছে যে সিস্টেমটাকে মেইনলি ইউজ করবে সে, আর বিজনেস সেক্টর হচ্ছে তারা যারা হচ্ছে আপনার অ্যাডমিন লেভেলে চলে গেল, মানে ব্যাকএন্ড থেকে আপনাকে হেল্প করতেছে তারা। আর ইউজ কেজের মধ্যে আমরা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছু সিম্বল পড়ে আসছিলাম, আমাদের ফ্লো চার্ট যখন আমরা পড়ছিলাম সেই জায়গায় আমরা এরকম কিছু সিম্বল দেখছি। সো এই সিম্বল গুলো একটু মাথায় রাখবেন। এই ডিপেন্ডেন্সি যেটা, এটাকে আমরা অন্য ভাষায় বলি এক্সটেন্ড, এবং জেনারেলাইজেশন যেটা সেটাকে বলি হচ্ছে ইনক্লুড। সো এই দুইটা জিনিস আমরা একটু সামনে যাই দেখবো যখন টোটাল ফিগারটা দেখবো। সো এই সিম্বল গুলো একটু মনে রাখবেন, এই সিম্বল গুলা কোনোভাবেই পরীক্ষার হলে ভুল করা যাবে না, কারণ এই সিম্বল গুলার উপরেই আসলে আপনাদের ইউজ কেসটা ডিফাইন করতেছে যে কে কোনটার সাথে আসলে মেইনলি কানেক্টেড। সো আমরা একটা ইউজ কেস ডায়াগ্রাম দেখি। ও এখানে একটা দুইটা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে বাউন্ডারি।
বাউন্ডারি অফ সিস্টেম বলতে আপনার যে টোটাল সিস্টেমটাকে আছে সেই সিস্টেমটাকে একটা বক্সের মধ্যে রাখতে হবে, এইটাকেই আমরা বলতেছি বাউন্ডারি অফ সিস্টেম। আর যে ইনক্লুডের কথা বললাম, এই ইনক্লুড এবং এক্সটেন্ড এই দুইটা জিনিস আমি আপনাদেরকে ডায়াগ্রামের মধ্যে বলবো, এখন বললে হয়তোবা সেইভাবে বুঝতে পারবেন না। সো একটা ডায়াগ্রাম চুজ করি আগে। সাপোজ ধরেন আমরা এই ডায়াগ্রামটাই দেখতেছি, এই ডায়াগ্রামটাই আগে বুঝি যে আমাদের এই যে ফার্স্ট যেই লোগোটা আছে এইটা একটা অ্যাক্টরের লোগো এবং এইটা একটা সিস্টেম, সিস্টেমটার নাম হচ্ছে যে হোম হিটিং সিস্টেম। মানে আপনাদের রুমকে আপনারা কত টেম্পারেচারে রাখবেন সেটার একটা নর্মাল সিস্টেম। সো এই জায়গায় এই যে পাওয়ার আপ করার যে অপশনটা, পাওয়ার ডাউন এবং চেঞ্জ টেম্পারেচার সরি, এই তিনটা হচ্ছে আপনাদের সিস্টেমের এক একটা ফাংশন। সো এই ফাংশন গুলা ইউজ করবে কি আপনাদের অ্যাক্টর, মানে যে সিস্টেমটা ব্যবহার করবে তারাই ইউজ করবে। সো কি আমি যদি চাই আমি পাওয়ার আপ করতে পারবো, আমি চাইলে পাওয়ার ডাউন করতে পারবো, আমি চাইলে কি করতে পারবো, চেঞ্জ টেম্পারেচার করতে পারবো। সো এই তিনটা ফাংশনে কি আমার দ্বারা ইউজ হচ্ছে, তার মানে কি আমার অথরিটি আছে, আমি এই তিনটা পাওয়ারকে ইউজ করতে পারবো। সো এইরকম যখন ফাংশনালিটি থাকবে তাদের সাথে আপনি জাস্ট এইরকম একটা অ্যালাইনমেন্ট দিয়ে দিবেন, সেখানে কোনো তীর চিহ্ন টাইপ কোনো কিছু থাকবে না, জাস্ট ফাংশনের সাথে আপনার একটা ইন্টারেকশন দেখাচ্ছে, আপনার একটা অ্যাটাচমেন্ট দেখাচ্ছে। ওভারঅল ইউজ কেস ডায়াগ্রামটা এইটার উপরেই ডিপেন্ড করে। এখন এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইনক্লুড আর একটা হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুড হচ্ছে আপনার এই যে পাওয়ার অফ ফাংশনটা আছে, এই ফাংশনটা কি আরো কোনো ফিচার আপনাকে প্রোভাইড করতেছে নাকি করতেছে না, এইরকম যদি কোনো কেস আসে সেইটাকে আমরা বলি এক্সটেন্ড। এবং এই পাওয়ার আপটা বা পাওয়ার ডাউন বা চেঞ্জ টেম্পারেচার এইটা অন্য কোনো ফাংশনের উপর ডিপেন্ডেবল কিনা, যদি ডিপেন্ডেবল হয় তাহলে সেটাকে আমরা বলতেছি ইনক্লুড, যদি সেটা আমাকে অন্য কোনো ফিচার প্রোভাইড করে তাহলে সেটাকে আমরা বলতেছি এক্সটেন্ড। আমরা এইরকম একটা সিনারিও একটু দেখি, দেখি এখানে আছে কিনা। এই জিনিসটা একটু আবার বললে ভালো হতো। হ্যাঁ, আবার দেখাচ্ছি আমি। এই যে দেখেন এই সিনারিওটা দেখেন, আমি একটু জুম করে দেই, ক্লিয়ার দেখতে পাচ্ছেন এই সিনারিওটা? জি এখন দেখেন আপনারা এই জায়গা থেকে একটু দেখেন যে আপনি অ্যাজ এ ব্যাংক কাস্টমার বা সাপোজ ধরেন, আচ্ছা এটা এটা দিয়েই বুঝাই, যে আপনি একজন ব্যাংক কাস্টমার, আপনি এখন টাকা উইথড্র করতে যাবেন। সো টাকা যখন উইথড্র করতে যাবেন আপনাকে কি অ্যাট ফার্স্ট লগ ইন করতে হবে। লগ ইন করার আগে বা পিন দেওয়ার আগে আপনি কিন্তু কোনো কিছু দেখতে পাবেন না, তাই নয় কি? যদি আপনি লগ ইন করেন তাহলে আপনি কি করতে পারতেছেন, আপনার যে ট্রানজিকশনের যে ফাংশন গুলো আছে, যে আপনি টাকা উইথড্র করতে পারবেন, চেক ব্যালেন্স করতে পারেন, ডিপোজিট করতে পারেন, প্রিন্ট রিসিভ করতে পারবেন, কিন্তু এই যে ট্রানজিশনের যে পার্টটা আছে এইটাও কেউ তো আপনি অ্যাক্সেস করতে পারেন, কিন্তু এই ট্রানজিশন পার্টটা কি এই লগ ইনের উপর ডিপেন্ডেবল? জি এই লগ ইনের উপর যদি ডিপেন্ডেবল হয় তাহলে এইটাকে আমরা বলতেছি ইনক্লুড। যদি কোনো ফাংশন আরেকটা ফাংশনের উপরে ডিপেন্ড হয় তাহলে সেটাকে আমরা বলি ইনক্লুড, যে এই ফাংশনটা অ্যাক্সেস করার জন্য আমাকে অ্যাট ফার্স্ট লগ ইন করে আসতে হবে। আচ্ছা আমি আপনাদেরকে একটু অন্য সিনারিওতে বুঝাই। সাপোজ আপনি কোনো একটা ই কমার্স সাইট ভিজিট করতে গেছেন, ঠিক আছে, বা আপনারা যদি রিসার্চ গেট বা এই টাইপের কোনো সাইটে গিয়ে থাকেন, দেখবেন যে আপনারা যদি একটা পিডিএফ যদি পড়তে যান, এট ফার্স্ট কি করে আপনাকে একটা সার্টেন পোর্শন আপনাকে বুঝা বা দেখায়, তারপরে আপনি যদি ফুল পিডিএফটা পড়তে চান আপনাকে কি বলে, লগ ইন করতে বলে। তার মানে কি আপনি কুইক রিভিউ, সাপোজ কুইক রিভিউ একটা ফাংশন, এই কুইক রিভিউটা আপনি এক্সেস করতে পারতেছেন, কিন্তু এই কুইক রিভিউটা ফুল এক্সেস করার জন্য আপনাকে লগ ইন করতে হচ্ছে। তাহলে এই লগ ইনটা হচ্ছে এই কুইক রিভিউ এর জন্য ইনক্লুড পার্ট, মানে কুইক রিভিউটা আপনি ফুল এক্সেস করতে চাইলে আপনাকে লগ ইন করতে হবে। তাহলে এই যে এইরকম একটা ডট ডট চিহ্ন দিয়ে আপনারা এখানে জাস্ট লিখে দিবেন ইনক্লুড, মানে একটা ফাংশনকে আপনি ফুল এক্সটেন্ড করতে মানে ফুল ইউজ করতে গেলে সেইটার জন্য আপনাকে আরেকটা ফাংশনের উপরে ডিপেন্ড করতে হচ্ছে, এইটাকে বলতেছি আমরা ইনক্লুড। মানে এখন কোনো সাইনকে হ্যাঁ, দেখাতে হবে, মানে মানে কোনটা কোনটার উপর ডিপেন্ডেন্ট নাকি? হ্যাঁ এই সাইনটা আপনারা দেখাই দিবেন। এই সাইনটা অ্যাকচুয়ালি আপনাদের সাথে যদি আমার মানে ফিজিক্যালি যদি আমি দেখাইতে পারতাম জিনিসগুলো বুঝাইতে একটু সুবিধা হইতো, একটু কষ্ট করে বুঝে নিন। যে সাপোজ আপনি ব্যাংক কাস্টমার,
সো আপনার কি অথরিটি আছে, আপনি ট্রানজিকশন করতে পারবেন, বাট এই ট্রানজিকশনটা করার জন্য আপনাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। তাহলে মানে লগ এখানে ইনের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ লগ ইনের উপর ডিপেন্ডেন্ট। সো এই লগ ইন থেকে ট্রানজিকশনে একটা এরকম ডট ডট সাইন আসবে এবং সেটাতে লেখা থাকবে কি ইনক্লুড, ঠিক আছে? মানে সেটা আপনার যেটা আপার ফাংশন ওটার সাথে ইনক্লুডটা লেখা থাকবে। হ্যাঁ ইনক্লুড লেখা থাকবে। এখন সাপোজ ধরেন যে এই ট্রানজিকশনের একটা আলাদা ফিচার আছে, সেই ফিচারটা কি, যে কোনো কারণে যদি নেটওয়ার্ক ইস্যু হয় বা কোনো কারণে যদি আপনি ভুল পিন দিয়ে থাকেন এই উইথড্র করার সময়, লগ ইনের সময় না, লগ ইনের সময় তো আপনি একটা পিন দিয়ে ভিতরে এন্টার করছেনই। সো আপনার সিস্টেম থেকে একটা বাগ আসছে, যে সেখানে আপনি কি করছেন, যে আপনার সিস্টেমটা হয়তো বা রান করতেছে না, বা সেখানে একটা কোনো কিছু ভুল করছেন, বা ডেটা টাইপ দিতে ভুল করছেন, তাহলে সে আপনাকে একটা নতুন ফিচার দেখাচ্ছে, সেটা কি বলতেছে, ব্যাট পিন। দেখেন এই ট্রানজিকশনটা কিন্তু এই ব্যাট পিনটা যদি না আসতো, এই ফিচারটা যদি না আসতো, তারপরেও কি আপনি উইথড্র করতে পারতেন, টাকা ব্যালেন্স দেখতে পারতেন, ডিপোজিটও করতে পারতেন। কিন্তু এই ট্রানজিকশনের একটা ফিচার হচ্ছে ব্যাট পিন। তাহলে কোনো ফাংশনের যদি একটা আলাদা ফিচার থাকে তাহলে সেটাকে আমরা বলবো এক্সটেন্ড, আর কোনো ফাংশন যদি অন্য কোনো একটা ফাংশনের উপর ডিপেন্ডেন্ট হয় তাহলে সেটাকে আমরা বলবো ইনক্লুড। সবাইকে এই বিষয়টা নিয়ে ক্লিয়ার? ভাই এই ফিচার গুলো কি মানে প্রশ্ন বলে দেওয়া থাকবে? হ্যাঁ এই ফিচার গুলো হচ্ছে আপনাদের সিনারিওতে বলে দেওয়া থাকবে, সেখান থেকে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে। অ্যাট ফার্স্ট আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে অবজেক্ট কয়টা, মানে সেখানে অ্যাক্টরকে, সেকেন্ডারি অ্যাক্টরকে, এইটা লেখার একটা সিস্টেম আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে ইউজ কেস, মানে অ্যাট ফার্স্ট আপনাকে এই ইউজ কেসটা কি, মানে কিসের উপর ডিফাইন করে আপনাদের ইউজ কেসটা রেডি হচ্ছে সেটার নামটা দিতে হবে। এরপরে হচ্ছে আপনাদের অ্যাক্টর, অ্যাক্টরটা হচ্ছে মেইন অ্যাক্টর এবং হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টর, দুইটা অ্যাক্টর থাকে। এই যে এখানে, যেখানে অ্যাক্টর মেইনলি কে ইনস্ট্রাক্টর, অ্যাক্টর মেইনলি কে ইনস্ট্রাক্টর, মানে এই অ্যাপটাকে ইউজ করবে তার নাম লিখবেন, এবং টাইপটা কি হবে, সেটা কি প্রাইমারি হবে নাকি প্রাইমারি হবে না, এইটার হচ্ছে একটা টাইপ লিখবেন। এবং ডেসক্রিপশন, মানে টোটাল আপনার যে সিনারিওটা আছে সেটার একটা শর্ট ভার্সন এখানে লিখে দিবেন। লিখার পরে তারপরে আপনারা এই সিস্টেমটাকে ড্র করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনারা কি একটা প্রশ্ন দেবো? প্রশ্ন হচ্ছে আমি আপনাদেরকে অলরেডি আপনাদের সিআর এর কাছে দিয়ে দিছি, আপনারা সেগুলো অবশ্যই সলভ করবেন, এবং আমি আপনাদেরকে একটা নোট টাইপও একটা জিনিস দিয়ে দিব যেটা আমি পার্সোনালি ইউজ করছি। সো ওইখানে আপনাদের জিনিসগুলো আরো সুন্দরভাবে ডিটেইলি দেওয়া থাকবে, ঠিক আছে? আমি আপাতত আপনাদের একটা ওভারভিউ দিচ্ছি, যেহেতু আমাদের আরো দুইটা স্লাইড শেষ করতে হবে। সো আপনাদের যদি কোনো সমস্যা থাকে পরীক্ষার আগের দিন রাত্রে আমরা ওই জিনিসগুলো নিয়ে বসবো। বুঝতে পারছেন? আপাতত আমরা একটু স্লাইডটা শেষ করি। আপনাদের ইউজ কেস ডায়াগ্রামটা হচ্ছে আপাতত আমরা ইনক্লুড এবং এক্সক্লুড পড়লাম, এবং এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি আউটার যে লাইনটা একটা বক্স টাইপ, এইটাকেই আমরা আলটিমেটলি বলতেছি হচ্ছে বাউন্ডারি বক্স, মানে সিস্টেম বাউন্ডারি বক্স। এই লাইনটা দেওয়া মাস্ট বি ম্যান্ডেটরি। আমি লাস্ট বারের মতো এই জায়গাটাতে একটু ক্লিয়ার করতেছি, যদি আপনাদের কারো সমস্যা থাকে লাস্ট বার একটু দেখে নেন। সাপোজ এখানে আমাদের বলছে যে একটা সিস্টেম ডিজাইন করতে, যেটা কি আসলে করবে, হোম অ্যাসাইনমেন্ট ডিস্ট্রিবিউশন, আমরা এতটুকুই সিস্টেমটার নাম বললাম। সো এখানে আমাদের মেইন অ্যাক্টরকে এই ইনস্ট্রাক্টর, ঠিক আছে? সো সে কি কি ফাংশন দেখতে পারবে, সে হচ্ছে অ্যাসাইনমেন্ট ডিস্ট্রিবিউট করতে পারবে, পোস্ট সলিউশন করতে পারবে এবং ডিস্ট্রিবিউট গ্রেড করতে পারবে। এখন সাপোজ ধরেন এই ডিস্ট্রিবিউট, অ্যাসাইনমেন্ট এবং পোস্ট সলিউশন এবং ডিস্ট্রিবিউট গ্রেড, ঠিক আছে, এই তিনটা ফাংশন ইউজ করার জন্য, মানে কমপ্লিট ওয়েতে ইউজ করার জন্য তার লগ ইন করতে হবে। তাহলে সেখানে আমরা কি ইউজ করব, ইনক্লুড অর এক্সক্লুড? ইনক্লুড। 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 বুঝতে পারছেন এই জিনিসটাই, যে এই তিনটা জিনিস বা এই সিঙ্গেল একটা জিনিস যদি লগ ইনের উপরে ডিপেন্ড হয় তাহলে আপনারা জাস্ট এখানে একটা এরকম তীর চিহ্ন দিয়ে মাঝখানে ডট ডট দিয়ে উপরে লিখে দিবেন ইনক্লুড, ঠিক আছে? এখন ধরেন যে এই ডিস্ট্রিবিউটেড অ্যাসাইনমেন্ট, এই ফাংশনটার কিছু ফিচার আছে, যে আপনি যখন ডিস্ট্রিবিউট অ্যাসাইনমেন্টটা করবেন এটার উপরে ক্লিক করলে আপনার সেখানে অপশন আসবে যে আপনি পিডিএফ এ অ্যাসাইনমেন্ট দিতে পারবেন, ওয়ার্ড ফাইল দিতে পারবেন, বা জেপিজি দিতে পারবেন, বা পিএনজি দিতে পারবেন, এইরকম কিছু ফিচার আছে। তাহলে এই ফিচারগুলো ডিনোট করতেছে হচ্ছে এক্সক্লুড। এক্সটেন্ড। ক্লিয়ার? আচ্ছা ওই জিনিসগুলো তো এখানে ডায়াগ্রামে দেয় নাই, মানে আমরা অ্যাড করে দিব নাকি? হ্যাঁ এইটা যদি আপনি চান আপনি নিজে থেকে অ্যাড করবেন,
কোশ্চেনের মধ্যে অনেক সময় ডিরেক্ট ফিচার গুলা বলে দেওয়া থাকে, কোনো কিছু ইনক্লুড এক্সক্লুডের কথা বলা থাকে না। সো এইটা তখন আপনার পার্সোনাল অপিনিয়ন যে আপনি কিছু ইনক্লুড এক্সক্লুড করবেন কি করবেন না। বাট কোশ্চেনে যদি বলে দেওয়া থাকে যে এই ডিস্ট্রিবিউট অ্যাসাইনমেন্টটার কিছু ফিচার আছে, বা এই ডিস্ট্রিবিউট অ্যাসাইনমেন্টটা কোনো ফাংশনের উপর ডিপেন্ডেবল, বা ডিপেন্ডেন্ট। হ্যাঁ এইটাকে ইউজ করতে গেলে আপনাকে লগ ইন করে আসতে হবে বা রেজিস্ট্রেশন করে আসতে হবে, বা এই টাইপের কোনো মানে ফান্ডামেন্টালস আছে, তাহলে তখন আপনাকে ইনক্লুড এক্সক্লুড মাস্ট বি ইউজ করতে হবে। বুঝতে আর পারছেন? এই যে হ্যাঁ এই বলেন। ডায়াগ্রামটা আঁকার আগে মানে আমাদের ইউজ মানে একটা লাইন ছিল যে এই লেটারের মতো ওগুলো লিখে আসতে হবে হ্যাঁ, নাকি? এই ডায়াগ্রামটা আঁকার আগে আপনাকে ইউজ কেসটা কিসের উপরে, মানে সিস্টেমটার নাম কি, সেটার অ্যাক্টর কে কে, সেকেন্ডারি অ্যাক্টর কে, প্রাইমারি অ্যাক্টর কে, সেটার টাইপটা কি, এবং সেইটার একটা শর্ট ডেসক্রিপশন লিখতে হবে। লিখার পরে সেকেন্ডারি অ্যাক্টর আর প্রাইমারি অ্যাক্টর বলতে? সেকেন্ডারি অ্যাক্টরটা অলমোস্ট সবসময় ব্ল্যাঙ্কই থাকে। সো আমরা যখন পড়ছিলাম আমাদের ম্যাম আমাদেরকে লেখাটা এরকম করেই শিখাইছিল যে সেকেন্ডারি অ্যাক্টরটা মানে সবসময় ব্ল্যাঙ্কই থাকে। বুঝতে পারছেন যে ওই জায়গাটা সবসময় ফাঁকা থাকে। সেকেন্ডারি অ্যাক্টর মিন্স যে এই সিস্টেমটা যদি অন্য কেউ ইউজ করতে চায়, একাডেমিক পারপাস হইতে পারে বা যে কোনো পারপাস হইতে পারে, সো আপনারা সেকেন্ডারি অ্যাক্টরটা সবসময় ফাঁকাই রাখবেন। আমি আপনাদের যে হ্যান্ড নোটটা প্রোভাইড করবো সেটার মধ্যে দেখবেন যে ওখানে কয়েকটা পয়েন্ট লেখা আছে। পয়েন্টগুলো আমাদের সেভাবে শিখাইছিল, আমি আপনাদের ওইভাবে শিখাইলাম, এক্সামে আসলে আপনারা ওইভাবেই লেখার চেষ্টা করবেন। আর মেইন অ্যাক্টর হচ্ছে আপনাদের এই যে মেইনলি সিস্টেমটাকে ইউজ করতেছে, আর অ্যাডমিন বা এই টাইপ যারা থাকবে তারা হচ্ছে আপনাদের কি স্টেক হোল্ডার। বুঝতে পারছেন? সো আপনাদের ইউজ কেস ডায়াগ্রামে আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আপনারা গুলাই ফেললেন না, যে আমরা এর আগে যখন ফ্লো চার্ট করছিলাম বা আপনারা সিস্টেম অ্যানালাইসিস কি পাইছেন? জি। জি। সিস্টেম অ্যানালাইসিস এর মধ্যে আমরা একটা জিনিস দেখতাম যে আমাদের এই ইনস্ট্রাক্টরের সাথে কানেকশন কিন্তু একটার থাকতো, তারপরে এখান থেকে আরেক মানে এইটা কানেক্ট করার পরে এটার সাথে এটা কানেক্ট করতাম, এটার সাথে এটা কানেক্ট করতাম, দিয়ে আমরা এটা বুঝাইতাম যে এই ইনস্ট্রাক্টর এই তিনটা ফাংশন মানে ইউজ করতে পারতেছে। বাট ইউজ কেস ডায়াগ্রামে এই জিনিসটা করা যাবে না। ইউজ কেস ডায়াগ্রামে আপনি যদি এই তিনটা ফাংশন ইউজ করার জন্য এলিজেবল হন, তাহলে এখান থেকেই তিনটা লাইন মানে তিনটা ফাংশনের সাথে অ্যালাইন করে দিবেন। বুঝতে পারছেন? মানে আপনার যতগুলো ফাংশন ইউজ করার অথরিটি আছে, সবগুলো ফাংশনের সাথে আপনার একটা ইন্টার কানেকশন থাকতে হবে এই লাইনের মাধ্যমে। সো এইটা অবশ্যই এনশিওর করবেন। আচ্ছা এই যে সাব্বির ভাই বলেন। আচ্ছা আমাদের যদি কোশ্চেনের মধ্যে মানে ইউজ কেস ডেসক্রিপশনটা না চাই তাহলে কি মানে দিতে হবে ডায়াগ্রাম আঁকার আগে? ইউজ কেস ডায়াগ্রাম লিখার একটা সিস্টেমই হচ্ছে এইটা, যে আপনার যখন ইউজ কেস ডায়াগ্রামের মধ্যে একটা সিনারিও দেওয়া থাকবে, তো সেখানে হচ্ছে আপনাদের এই মানে ডেসক্রিপশনটা লিখে তারপরে এই সিনারিওটা ড্র করতে হবে, মানে এটা একটা আগের সিস্টেমই। আগের এর একটা কোশ্চেনে দেখলাম যে ফার্স্ট কোশ্চেনে ডায়াগ্রাম চাইছে, পর সেকেন্ড কোশ্চেনে আবার ডেসক্রিপশন মানে দুইটা ফাংশনের নাম বলে দিয়ে বলছে দুইটা ডেসক্রিপশনটা লিখতে, মানে স্পেসিফিক ভাবে বলে দিছে। তো আচ্ছা, মানে ওই ডেসক্রিপশনটা হচ্ছে যে আপনার সাপোজ ধরেন যে এই দুইটা অবজেক্ট আমি চিন্তা করলাম যে সিস্টেম অ্যাডমিন এবং ইনস্ট্রাক্টর, ঠিক আছে? যখন আপনাকে দুইটা অবজেক্টের ডেসক্রিপশন দিতে বলতেছে, দ্যাট মিনস এই সিস্টেম অ্যাডমিন কোন কোন ফাংশন গুলা ইউজ করতে পারবে, ইনস্ট্রাক্টর কোন কোন ফাংশন গুলা ইউজ করতে পারবে, সেটা আপনাকে ডেফিনেশনে দিতে হবে বা ডেসক্রিপশনে দিতে হবে। বাট এই জায়গাতে আপনি যেই জিনিসটা দিচ্ছেন সেটা হচ্ছে আপনার সিস্টেমের ডেসক্রিপশন। বুঝতে পারছেন যে তাহলে আসলে কি আপনার হ্যাঁ যতগুলো ইউজার কেস আসবে তার কি সবগুলোই দেওয়া লাগবে, মানে আমাদের ফর এক্সাম্পল 4টা বলে বা 5টা বলে? না না, সবগুলো আপনাদের এখানে দিতে হবে না। আপনাদের এখানে হচ্ছে ইউজ কেস ডায়াগ্রামটার মধ্যে যে জিনিসটা আসে, যে প্রাইমারি অ্যাক্টর এবং সেকেন্ডারি, ফার্স্টে দিতে হয় আপনাদের ইউজ কেস নেম, প্রাইমারি অ্যাক্টরের নামটা দিবেন, সেকেন্ডারি অ্যাক্টরের নামটা দিবেন, আমাদের আর হচ্ছে মেইন ফ্লোটা, আপনাদের এই ফ্লো সিস্টেমটা কি কিতে কাজ করবে, এই এতটুকুই, আর কিছু দিতে হয় না, মানে এই তিনটা জিনিস। আচ্ছা ভাই, আমাদের এই ডায়াগ্রামটাতে আমাদের 3 ধরনের অ্যাক্টর ছিল, যেমন এই ইনস্ট্রাক্টর, তারপর সিস্টেম অ্যাডমিন, তারপর হুম স্টুডেন্ট। তো হুম। আমার ডেসক্রিপশনে কি 3টার নাম আলাদা করে লিখতে হবে না? মানে এখন দেখেন ডিসক্রিপশনে বলতে এখন আপনাদের এখানে এই ডায়াগ্রামটা যদি আমরা চিন্তা করি, আমাদের ডায়াগ্রাম ইউজ কেস আমরা দিলাম যে হোম,
ওয়ার্ক অ্যাসাইনমেন্ট। এখানে আমাদের প্রাইমারি অ্যাক্টর কি? এখানে আমাদের প্রাইমারি অ্যাক্টর হচ্ছে ইনস্ট্রাক্টর। কিসের জন্য? সে ডিস্ট্রিবিউট করবে, তারপরে আমরা কি করব? সেগুলোকে কালেক্ট করব, তাই না? তাহলে এই স্টুডেন্ট মানে আমরা স্টুডেন্ট এন্ড থেকে আমরা কি? আমরা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টর। সে যেইটা ডেলিভারি করতেছে সেটা আমরা কি করতেছি? কালেক্ট করতেছি। তাহলে আমাদের এখানে অ্যাক্টর দুইটা, একটা হচ্ছে প্রাইমারি এবং একটা হচ্ছে কি সেকেন্ডারি। তো এখানে আমাদের কিছু প্রি কন্ডিশন থাকে। প্রি কন্ডিশন কি? যে টিচার এবং স্টুডেন্ট দুজনকে কি করতে হবে? রেজিস্টার করতে হবে। মানে একটা স্টুডেন্ট যদি এই ফাংশনগুলো ইউজ করতে চায় তাকে ইনক্লুড করে আসতে হবে কি? কাকে? রেজিস্ট্রেশনকে। এবং সেই রেজিস্ট্রেশন করার পরে সেই রেজিস্ট্রেশনের সাথে আরেকটা জিনিস ইনক্লুড থাকবে, মানে সরি, এগুলো ইউজ করতে গেলে লগ ইন করতে হবে, ঠিক আছে? এবং লগ ইন যদি আপনি করতে যান তাহলে আপনাকে কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে এই ফাংশনগুলা ইনক্লুড হচ্ছে লগ ইনের সাথে, এবং লগ ইন ফাংশনটা ইনক্লুড হচ্ছে কার সাথে? রেজিস্ট্রেশনের সাথে, রাইট? জি, বুঝতে পারছেন কি? এবং ইনস্ট্রাক্টরের ক্ষেত্রেও সেম। সে যদি এই ফাংশনগুলো ইউজ করতে চায় তাকে আগে লগ ইন করতে হবে। তাহলে এই তিনটা ফাংশন কি লগ ইনের সাথে ইনক্লুড, সরি, হ্যাঁ, ইনক্লুড এবং রেজিস্ট্রেশনের সাথে ইনক্লুড, ঠিক আছে? এটা গেল আমাদের হচ্ছে প্রি কন্ডিশন। পোস্ট কন্ডিশন কোনগুলা? যে আমরা যখন এখানে এন্টার করলাম, এন্টার করার পরে টিচার কি করতেছে? সে অ্যাসাইনমেন্ট গুলা ডিস্ট্রিবিউট করতেছে কার জন্য? স্টুডেন্টের জন্য। সে পোস্ট সলিউশন করতেছে, মানে স্টুডেন্টদের যে প্রবলেম গুলো থাকতে সেগুলো সলিউশন করতেছে স্টুডেন্টের জন্য, এবং একটা গ্রেড প্রোভাইড করতেছে। এইটাই তো নাকি? এর বাইরে তো আর কোনো কিছু না। সো এই টোটাল জিনিসটাই হচ্ছে আপনাদের ডেসক্রিপশনের মধ্যে থাকবে। মানে আপনি যেই সিনারিওটা ডিজাইন করবেন সেইটার উপরেই একটা ডেসক্রিপশন লিখবেন। বুঝতে পারছি। আর সিস্টেম অ্যাডমিনটা কি এখানে প্রাইমারি নাকি মানে সেকেন্ডারি অ্যাক্টর হবে? সিস্টেম অ্যাডমিন আসলে এখানে কোনো অ্যাক্টরই না। কারণ সিস্টেম অ্যাডমিন কি করতেছে? সিস্টেম অ্যাডমিন তো সিস্টেমটাকে ইউজ করতেছে না। সেই সিস্টেম অ্যাডমিন হচ্ছে আপনার মানে সিস্টেমটাকে, সার্ভিস প্রোভাইড করতেছে, হ্যাঁ, মেইনটেইন করতেছে। মেইনটেইন সো যে করতেছে। মেইনটেইন করতেছে সে তো আমার অ্যাক্টরের মধ্যে আসতেছে না। আমরা তাকেই অ্যাক্টর বুঝতে বলতেছি, পারছি, যে সিস্টেমটাকে ইউজ করতেছে, সে প্রাইমারি ইউজ করুক বা সেকেন্ডারি ইউজ করুক। বুঝতে পারছেন? বুঝতে পারছি। ভাই 17 নম্বর স্লাইডটা একটু দেখেন। 17 নাম্বার, ওকে, এইটা এখানে দেখেন এই যে মাল্টিপ্লিসিটি আছে। মাল্টিপ্লেসিটিটা জিনিসটা কি? আপনারা যখন পেমেন্ট করতে যাচ্ছেন, সাপোজ ধরেন আমি যদি পেমেন্ট করতে যাই, সো পেমেন্ট করার জন্য আমাকে কি আর একটা থার্ড পার্টি আরেকজনের কাছে যাইতে হয় না? মানে ব্যাংকের কাছে আমাকে যাইতে হবে না? যে আমার কাছে তো কোনো, সাপোজ এটা ওয়ান কাইন্ড অফ আপনাদের ওয়েব ডেভেলপমেন্টের এসএসএল যেই কমার্সটা আছে, যে আপনি যখন কোনো কিছু পেমেন্ট করবেন আপনাকে কিন্তু ওয়েবসাইট থেকে বের করে নিয়ে অন্য একটা ইন্টারফেসে নিয়ে যায়, তাই না? সো আপনি যখন পেমেন্টে ক্লিক করতেছেন তখন সে কি করতেছে? আপনাকে পেমেন্ট সার্ভিস যেখান থেকে আমি করব তার সাথে একটা ওয়ান টু ওয়ান কানেকশন তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? সো এইটা কিন্তু আউটার অ্যাক্টর। কিভাবে আউটার অ্যাক্টর? যখন আপনি পেমেন্টের জন্য ব্যাংকে ইন্টারাকশন করলেন, সেই ব্যাংক কিন্তু আপনার সাথে কমিউনিকেট করতেছে যে আসলে পেমেন্টটা আপনি করতেছেন নাকি করতেছেন না। তাহলে কি এখানে ব্যাংকও কি আপনার সিস্টেমটাকে ইউজ করতেছে? তো সেই হিসাবে যদি আমি বলি আপনার জন্য ব্যাংক তখন একটা অ্যাক্টর। সো এইরকম কমপ্লেক্স জিনিস আসে না যেখানে আপনাদের এই যে অ্যাসোসিয়েশন বা মাল্টিপ্লিসিটি ইউজ করতে হয়, এইরকম জিনিস আসে না। আপনাদের সিনারিওতে বেসিক যেই জিনিসগুলো থাকে সেখানে আপনাদেরকে অ্যাক্টর ডিনোট করতে হয়, কয়টা অ্যাক্টর আছে সেটা আইডেন্টিফাই করতে হয়, কয়টা ফাংশন আছে সেটা আইডেন্টিফাই করতে হয়, এবং হচ্ছে কোনো কিছু এক্সটেন্ড করতে হবে কিনা বা কোনো কিছু ইনক্লুড করতে হবে কিনা, জাস্ট এই 4-5টা জিনিস আপনাদেরকে ডিনোট করতে বলে। এর বাইরে কোনো কিছু দেয় না। সো আপনাদের কি ইউজ কেস ডায়াগ্রাম জিনিসটা সম্পর্কে আইডিয়া কি পাইছেন মোটামুটি? জি, মোটামুটি হয়তো বা করতে গিয়ে আরো হ্যাঁ, কনফিউশন লাগতে করতে পারে আর গেলে কি। কিছু জিনিস দেখবেন, এবং একটা জিনিস এখানে একটু ভালোভাবে খেয়াল রাখবেন, এই যে তীর চিহ্নগুলা, ঠিক আছে? যে তীর চিহ্নগুলা কিরকম, কি মানে কোনটা কার উপর ডিপেন্ড করতেছে, কোনটা কার উপর ডিপেন্ড করতেছে না, এই জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবেন। যে কার ফিচার কে, কে কার হচ্ছে উপর ভাই ডিপেন্ড একটু করতেছে, এই কষ্ট করে জিনিসগুলো। যদি 29 নম্বর স্লাইডে যাইতেন। হ্যাঁ, শিওর। 29, এইটা
জি, বলেন। এখানে দেখেন ওই যে মানে একজনের থেকে আরেকজনের যাচ্ছে, হুম, তো এইটা এটা তো এইটা আচ্ছা, আমি আপনাদেরকে পুরো ডায়াগ্রামটা একটু বুঝাই বলতেছি। এট ফার্স্ট আপনাদের ইউজার কি করতেছে, একটা কুইজ দিতে পারবে, ঠিক আছে, মেক এ কুইজ। সো এই কুইজটা যখন সে দিবে, তার কাছে একটা এক্সটেন্ড মানে এই কুইজের একটা ফিচার আসতেছে কি, সে কিছু হিন্ট পাবে, কুইজ দেওয়ার জন্য কিছু হিন্ট পাবে। এবং এই কুইজটা দেওয়ার পরে এইটার একটা ফাংশন আরেকটা ফাংশনের উপরে ডিপেন্ড করছে, সেটা কি একটা রেজাল্টের রিপোর্ট আসবে, তাই তো? এখন এই জায়গাতে মেবি আপনাদের সমস্যা হওয়ার কথা না, মেইন সমস্যা হওয়ার কথাটা এই সাইডে, যে এইটা এখানে কিভাবে কানেক্ট হইলো, তাই তো? এখন দেখেন টিউটর কি করতেছে, টিউটর যেইটা তার হাতে যে ফাংশনটা ইউজ করার অথরিটি আছে, সেটা হচ্ছে যে সে কোশ্চেনটা অ্যাড করতে পারবে, ঠিক আছে। আর এক্সামিনেটর কি করতে পারবে, যে কোশ্চেনটা ঠিক আছে কিনা সার্টিফাই দিতে পারবে, মানে কোশ্চেনটা ঠিক আছে কিনা। লাইক আমাদের ভার্সিটির যদি আমরা জিনিসটা একটু চিন্তা করি, আমাদের কোর্স টিচাররা কি করে, সবাই এক একটা করে কোশ্চেন করে এক্সাম কমিটিতে জমা দেয়, তাই না? তারপরে এক্সাম কমিটি বা আমাদের মডিউল লিডার যে থাকে, সে কি করে, সেই সবগুলো কোশ্চেন এক জায়গাতে নিয়ে একটা মানে সার্টিফিকেশন দেয় যে আসলে কোশ্চেনটা ঠিক আছে কিনা। তাহলে সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, এখানে ধরেন আপনার কোর্স টিচার সবাই কি করলো, কোশ্চেন জমা দিল, এবং এই যে কোশ্চেনটা জমা দিল এইটা ভেরিফাই হওয়ার জন্য কার কাছে গেল, আপনাদের মডিউল লিডারের কাছে গেল, এবং সে একটা সার্টিফিকেশন দিল। সে যখন সার্টিফিকেশন দিল তখনই আপনার কোশ্চেনটা কেবলমাত্র ভ্যালিড হইল। বুঝতে পারছেন? জি। আচ্ছা ভাইয়া, তাহলে এখানে প্রাইমারি রিঅ্যাক্টর সেকেন্ডারি রিঅ্যাক্টর তাহলে কে কে? দেখেন আপনার সিস্টেমটা কে কে ইউজ করতেছে, আপনাকে সেটা চিন্তা করেন। ইউজার আর তাহলে এইটা এক্সামিনেটর। এইটা মেইনলি বানানো হয়েছে কিসের জন্য, স্টুডেন্টের জন্য। যে স্টুডেন্টরা কি করবে, কুইজ দিবে এবং সেখান থেকে একটা রেজাল্ট জেনারেট হবে, তাই নয় কি? দেখেন প্রাইমারি অ্যাক্টর কে আসতেছে তাহলে এখানে, ইউজার। সেকেন্ডারি কি, সেকেন্ডারি আর কেউ ইউজ করতেছে? টিউটররা কি আপনার এই সিস্টেমটাতে কোনো কাজ করতেছে? সে তো জাস্ট পুশ করতেছে বা আপনার উদ্দেশ্যে কোনো ডকুমেন্টেশন পাঠাচ্ছে, সে নিজে তো কোনো কুইজ দিচ্ছে না বা নিজে কোনো কিছু করতেছে না। বুঝতে পারছেন? এইভাবে জাস্ট সিস্টেমটাকে কোশ্চেন করবেন, এতটুকুই। আর আমি যেটা বললাম যে বেস্ট প্র্যাকটিস, সেকেন্ডারি অ্যাক্টরের যেই জায়গাটা, সেই জায়গাটা এই যে এইটার মতো ফাঁকা রাখবেন, কোনো দরকার নাই, লিখার কোনো দরকার নাই। যদি একদম আপনি 100% শিওর থাকেন যে না এইটা সেকেন্ডারি অ্যাক্টর, তখনই কেবলমাত্র আপনি সেকেন্ডারি অ্যাক্টরটা এখানে লিখবেন, আদারওয়াইজ সেকেন্ডারি অ্যাক্টরে হাত দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? আপনার যে এই যে আপনাদের লিখার যে মেইন সিস্টেমটা, সেটা হচ্ছে এইটা, যে ফার্স্টে আপনি আপনার নামটা লিখলেন, ইউজ কেসের নামটা লিখলেন, প্রাইমারি অ্যাক্টর আপনি কাকে বুঝতেছেন যে সিস্টেমটা আসলে মেইনলি কে ইউজ করছে তার নামটা লিখে দিবেন। সেকেন্ডারি অ্যাক্টর যদি আপনার মনে 0.01%-এর একটা কনফিউশন আসে যে এটা সেকেন্ডারি অ্যাক্টর হবে নাকি হবে না, এরকম যদি কনফিউশন আসে, এই জায়গাটা টোটালি স্কিপ করেন, কোনো সমস্যা নাই। প্রি কন্ডিশন গুলো কি, যে সিস্টেম কি কি প্রোভাইড করবে বা সিস্টেম কি কি কাজ করবে, এই জিনিসগুলো হচ্ছে প্রি কন্ডিশন। আর পোস্ট কন্ডিশনে হচ্ছে যে আপনার মেইন ফ্লোটা, মানে আপনার সিস্টেম কি 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 জিনিস করতেছে, বা এই যে কাইন্ড অফ এটা, যে আপনার কি করলো, ইউজার যখন একটা কুইজ দিল তার একটা রেজাল্ট জেনারেট হইলো, আবার টিউটর যখন একটা কোশ্চেন জমা দিল সেটা ক্লারিফিকেশন হইলো কার মাধ্যমে, এক্সামিনেটরের মাধ্যমে। এই জিনিসগুলা পোস্ট কন্ডিশনে যাচ্ছে। বুঝতে পারছেন? মানে পরবর্তীতে কি কি কন্ডিশন গুলা মানে ইমপ্লিফাই হবে। আর মেইন ফ্লো হচ্ছে আপনার সিস্টেমটা টোটালি কি কি কাজ করতেছে, মানে সোজা কথাই আমি যদি বলি, আপনাদের ফ্লো চার্ট যেভাবে জেনারেট করতেন সেইটারই জাস্ট একটা থিওরিটিক্যাল টাইপ। এইটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম ডেসক্রিপশন লেখার মানে একটা ওয়ে, এটাই মেইন ওয়ে, এই ওয়েটাই ফলো করা হয়। আর যখন স্পেসিফিক কোনো ডেসক্রিপশন চাবে ইউজ কেসের, তখন ওখানে মানে কিভাবে লিখতে হবে ওটা? যদি স্পেসিফিক কোনো ডেসক্রিপশন চাই তখনও সেম ভাবেই লিখবেন, যে তখন শুধু চেঞ্জটা কোন জায়গায় আসবে, যে সেটা যদি প্রাইমারি অ্যাক্টর হয় বা কোনো অ্যাক্টর হয়, শুধু অ্যাক্টরের নামটা এখানে লিখে দিবেন, সেই অ্যাক্টরের প্রি কন্ডিশন গুলো কি ছিল, সেই অ্যাক্টরের পোস্ট কন্ডিশন গুলো কি ছিল, এবং সেই অ্যাক্টরের কি কি কাজ আপনার সিস্টেমের মধ্যে আছে।
বুঝতে পারছেন? তখন আর ফুল সিস্টেমটা লিখবেন না, শুধু ওই স্পেসিফিক অবজেক্টের উপরে একটা ডেসক্রিপশন দেবেন। স্যার ফ্লোটা এইভাবেই লিখবো, জাস্ট খালি একটা বা দুইটা যে যে কয়টা চাবে ওইটা কয়টা লিখতে হবে। জি, যদি টোটাল ইউজ কেসের ডেসক্রিপশন চাই তাহলে এই মানে টোটাল ইউজ কেস চাক বা শুধু একটা স্পেসিফিক অবজেক্টের চাক, লিখার নিয়ম এইটাই থাকবে। জাস্ট ফুল সিস্টেম চাইলে ফুল সিস্টেম ডিসক্রাইব করবেন, আর যদি কোনো স্পেসিফিক অবজেক্ট চাই তখন শুধু সেই স্পেসিফিক অবজেক্টের জন্য ডিসক্রাইব করবেন। এখন লাস্ট বলেন, একটা কারো কোশ্চেন কি ছিল, কোনো কুইজ কোশ্চেন আছে কিনা সেটা একটু বললেন। লাস্ট একটা কোশ্চেন ছিল বলেন। যে মানে 29 নাম্বার পেজে যে ডায়াগ্রামটা আছে ওইখানে আমরা জি। মানে প্রাইমারি একটা স্টুডেন্ট রাখছিলাম, জি। মানে যেহেতু ইউজার, জি। মানে টিউটর এড কোশ্চেন করছে কিন্তু মানে প্রাইমারি হয় নাই, না। কিন্তু আবার মানে 25 পৃষ্ঠার মধ্যে আবার যে ইনস্ট্রাকশন মানে যে অ্যাসাইনমেন্ট ডিস্ট্রিবিউট করছিল হ্যাঁ। ওখানে তো আমরা প্রাইমারি রাখছিলাম ইনস্ট্রাক্টরকে। হ্যাঁ, এখানে তো আপনার দেখেন আপনার সিস্টেমটাতে এখানে স্টুডেন্ট কি করতেছে, যে আপনি যেইটা সাবমিট করতেছেন, ঠিক আছে, তার জি। উদ্দেশ্যে সাবমিট করতেছেন, সে সেখান থেকে এই এলিমেন্ট গুলো নিয়ে কাজ করতেছে, জি। ঠিক আছে, এই দিক থেকে চিন্তা করে। বেসিক তাহলে তোমার ইনস্ট্রাক্টর তো প্রাইমারি হলো তাও। হ্যাঁ, এখানে তো ইনস্ট্রাক্টরই প্রাইমারি, এই যে এইটার জন্য তো ইনস্ট্রাক্টরই প্রাইমারি, স্টুডেন্ট তো প্রাইমারি না। এই যে দেখেন, জি। আর লাস্টেরটাতে আমরা কি করতেছি, আমাদের ইউজার হচ্ছে সবকিছু করতেছে, বাট এখান থেকে জাস্ট আচ্ছা একটা ভাইয়া, কোশ্চেন আসতেছে। হ্যাঁ বলেন। প্রাইমারি কি জাস্ট কি একটাই হতে পারে নাকি মাল্টিপলও থাকতে পারে? প্রাইমারি বেসিক্যালি একটাই হয়, ঠিক আছে, যদি দেখা যাচ্ছে যে আপনার দুইজন ইউজার আছে, হইতে পারে মাল্টিপল হইতে পারে, এটা আসলে আপনার সিনারিওর উপরে ডিপেন্ড করে, বাট মাল্টিপল হইতে পারে। বাট আপনাদের পরীক্ষায় যদি আসে সেখানে আমার যতদূর বিশ্বাস একটাই প্রাইমারি ইউজার মানে থাকবে আর কি, অ্যাক্টর থাকবে। তো ভাই এখানে হ্যাঁ 28 বলেন। নম্বর পেজে ওই যে আমাদের যে আগের যে প্রবলেমটা সলভ করলাম 28 নম্বর পেজ, হুম, এই যে এটা ওইখানে লেখছে সিন্স উই ডোন্ট হ্যাভ রিয়েল স্টেক হোল্ডার হিয়ার। কোন লাইনটা একটু বলবেন? এই যে স্যার লাস্টের থেকে আগে এটা উই ডোন্ট হ্যাভ উই ডোন্ট উই হ্যাভ ডোন্ট হ্যাভ সিন্স রিয়েল উই স্টেক ডোন্ট হ্যাভ হোল্ডার, রিয়েল এস্টেট। হ্যাঁ, এটা বলতে কি বোঝাইছে? মানে আপনার এই কাজটা আপনি নিজে নিজেই করতেছেন, ঠিক আছে, আপনি এখানে ফ্রি, যা যা ডিটেলস দিবেন আপনি নিজে চিন্তা করবেন, নিজে একটা এক্সাম্পল বিল্ড করবেন, এটার জন্য আপনার স্পেসিফিক কোনো ক্লায়েন্ট নাই। বুঝতে পারছি। আর আপনাদের হচ্ছে একটা ইউজ কেস ডায়াগ্রামের জন্য একটা ইয়ে দেওয়া হয়েছে, আপনাদের সিআর এর কাছে মেবি আছে, ওখানে বেশ কয়েকটা প্রবলেম দেওয়া আছে আপনাদের প্রবলেম। বিএলসি হ্যাঁ, তে দেওয়া আছে ভাইয়া এটা। আচ্ছা, বিএলসি তে দেওয়া থাকলে তো ভালো, যদিও আমাদের সেম বিএলসি ছিল, সো ওখান থেকে নামায় ওই কোশ্চেন গুলো একটু সলভ করার চেষ্টা করবেন, ঠিক আছে। সো এরপরে আমাদের দুইটা জিনিস আসে, সেটা হচ্ছে যে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, আর হচ্ছে প্রোটোটাইপ। সো আপনারা কি রাতে ক্লাস করবেন নাকি এখনই শেষ করে দেবো? স্যার এখনই শেষ করলে ভালো হয় এখনই স্যার। করেন, রাত্রে আর এটাই, শরীরে জোর দম থাকে হ্যাঁ না। এইটাই, আমিও সেটাই ভাবতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই শেষ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা যেই দুইটা দেখবো ইউজ কেস ডায়াগ্রামেরই দুইটা পার্ট, মানে ইউএমএল এরই তিনটা টাইপ, একটা হচ্ছে ইউজ কেস, একটা হচ্ছে অ্যাক্টিভিটি, একটা সিকোয়েন্স ডায়াগ্রাম। সো অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা মেইনলি মানে আমরা ইউজ কেসের মধ্যে কি দেখলাম, যে ইউজ কেস
আসলে হচ্ছে যে অ্যাক্টর এবং সিস্টেমের মধ্যে যে ইন্টারঅ্যাকশনটা হয় সেটাকে আমরা কি বলতেছি, ইউজ কেস বলতেছি। আর অ্যাক্টিভিটি আমরা কোন জায়গাটাকে বলতেছি, যে আপনার টোটাল যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটার একটা ওয়ার্কফ্লো দেখাবে, যে কোন কাজটা আগে হবে বা কোন কাজটা পরে হবে বা কোন কন্ডিশনে কি হবে, এই জিনিসটাই হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। সো দুইটার ডিফারেন্স আই থিংক একটু মনে রাখার চেষ্টা করবেন, যে ইউজ কেসে হচ্ছে আপনাদের ইউজার এবং সরি সিস্টেম এবং অ্যাক্টরের মাঝখানে একটা ইন্টারেকশন, আর অ্যাক্টিভিটির মধ্যে আপনাদের টোটাল সিস্টেমের ওয়ার্কফ্লোটা, মানে কোন কাজটা আপনি আগে করবেন কোনটা পরে করবেন বা কোন কন্ডিশনের কারণে কি কি পরিবর্তন হবে। সো এখানে কিছু এলিমেন্টস আছে সেগুলো একটু দেখি, যে আপনারা যখন ইনিশিয়ালি শুরু করতেছেন, সো শুরু করার সময় আপনাকে এই মানে ইনিশিয়াল নোডটা ইউজ করতে হবে। যখন আপনার এন্ডিং হবে তখন আপনাকে এই মার্কটা ইউজ করতে হবে। যখন আপনি ট্রানজিশন করতেছেন সেক্ষেত্রে মানে একটা নোড থেকে আরেকটা নোডে যাচ্ছেন তখন আপনাকে এই এলিমেন্ট ড্র করতে হবে। যদি সেখানে কোনো অ্যাকশন হয়, মানে কোনো কাজ যদি সেখানেই সম্পূর্ণ হয়ে যাচ্ছে, তাহলে সেখানে আপনি অ্যাকশনের জন্য এই এলিমেন্ট ব্যবহার করবেন। সেখানে যদি কোনো ডিসিশন নিতে হয়, যে বা কাইন্ড অফ আছে না, ওই যে একটা মিমস তো আছে, যাবো কি যাব না, এই টাইপের যদি কোনো ডিসিশন চলে আসে তাহলে সেখানে আপনার এই ডায়মন্ড শেপ ইউজ করবেন। আর দুইটা ডিসিশন যদি মানে একটা একটা ট্রানজিশন পয়েন্ট থেকে আরেকটা ট্রানজিশন পয়েন্টে আসার সময়, মানে সেখানে যদি অনেকগুলো ফিচার বের হয়ে যায়, সেই ফিচারের এই ইনিশিয়াল লাইনটাকে আমরা বলতেছি হচ্ছে ফর। লাইক আমরা যখন এটিএম এর মধ্যে আমাদের নাম্বারটা দিয়ে দেই, আমাদের পিনটা যখন দিয়ে দেই, সেখানে অনেকগুলো ফিচার শো হয়, যে আমি টাকা দেখতে পারবো, টাকা উইথড্র করতে পারবো, ফাস্ট উইথড্র করতে পারবো, এরকম অনেক টাইপ, ডিপোজিট করতে পারবো। সে এই প্রত্যেকটা ফাংশন কি আমাদের আগের যে ট্রানজিশন পয়েন্টটা ছিল সেখান থেকে বের হয়েছে। সো বের হওয়ার সময় আমরা যে এই যে বোল্ড লাইনটা ইউজ করতেছি, এই বোল্ড লাইনটার নাম হচ্ছে ফর। আর এই ফর্ক গুলো যখন একটা জায়গায় এসে মানে জমা হচ্ছে এবং সেখান থেকে একটাই ট্রানজিশন পয়েন্ট আসতেছে, সেটাকে আমরা বলতেছি জয়েন্ট। এবং যদি সেখান থেকে আরো দুইটা ডিসিশন বের হয় বা দুইটা ট্রানজিশন পয়েন্ট বের হয়, সেটাকে আমরা বলতেছি ব্রেড জেস ফাস। ঠিক আছে, সো এই জিনিসটা খুব রেয়ার, এইটা কোশ্চেন মানে খুব ডিফিকাল্ট না করলে এই জিনিসটা আসে না। আর আপনারাও সিস্টেমটা এইভাবেই ডিজাইন করবেন বা আপনাদের ওয়ার্কফ্লোটা এইভাবে ডিজাইন করবেন যাতে এই জিনিস না আসে। কারণ এই জিনিস যদি একবার চলে আসে, সেখান থেকে দেখবেন যে আপনাকে বাইপাস করে বের হয়ে আসতে পরীক্ষার হলে একটা মোটামুটি টাইম ব্যয় করতে হচ্ছে বা চিন্তা ভাবনা করতে হচ্ছে। সো চেষ্টা করবেন এই জয়েন, ফর্ক, ডিসিশন, অ্যাকশন, ট্রানজিশন এই কয়েকটাই ইউজ করার জন্য। সো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম জিনিসটা আমরা একটু একটা প্রবলেম দিয়ে বুঝে নেই। এইটাই দেখেন। সো অ্যাট ফার্স্ট আমরা কি করতেছি, যে এইটা আমাদের প্রবলেম ছিল যে আমরা এটিএম উইথড্র করব। ঠিক আছে, সো আমরা ফ্লো চার্ট যেভাবে করছিলাম সেম ফ্লো চার্টই এখানে হয়, মানে এইটা ডিরেক্ট ফ্লো চার্ট। আপনি মনে করতে পারেন এটা ডিরেক্ট ফ্লো চার্ট, জাস্ট এখানে একটা দুইটা জিনিস বেশি, সেটা হচ্ছে এই ইনিশিয়ালটা হচ্ছে ফর্ক, এই আইটেমটা, এবং জয়েন, এই দুইটা জিনিস জাস্ট এখানে বেশি, তাছাড়া এটা পুরোটাই ফ্লো চার্ট। সো এট ফার্স্ট আমরা কি করতেছি, এটিএম এ যখন যাচ্ছি সেখানে আমরা কি করলাম, রিকোয়েস্ট করলাম অর্ডারের জন্য। রিকোয়েস্ট করার পরে আমরা যেই রিকোয়েস্টটা করছি সেইটার করেসপন্ডে আমার কাছে একটা কি আসলো, নোটিফিকেশন আসলো যে ওকে আমাদের রিকোয়েস্টটা রিসিভ হয়েছে, আপনি এখন সামনে যাইতে পারেন। ঠিক আছে, সো আমরা এখন একটা কোন জায়গাতে আসলাম, আমরা এখন একটা ডিসিশন প্যারামিটারে আসলাম। সেই ডিসিশনটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কি হবে, আমার পুরা যে পাথটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে এবং আমার অর্ডার ক্লোজ হয়ে যাবে অটোমেটিক্যালি, যদি সেটা রিজেক্ট হয়ে যায়। কিন্তু যদি একসেপ্ট হয়ে যায় তাহলে আমরা কি করব, আর একটা অ্যাকশন বাটনের মধ্যে আসবো বা একটা অ্যাকশন ট্রানজিশনের মধ্যে আসবো। সেই ট্রানজিশনটা আমাদেরকে কি বলতেছে, যে অর্ডারটাকে ফুল করতে, অর্ডারটাকে আমরা ফুল করব। এখানে আমাদের আরেকটা ডিসিশন প্যারামিটার চলে আসতেছে, যদি আমাদের অর্ডারটা কমপ্লিট হয় তাহলে আমরা সামনের দিকে মুভ করব, যদি কমপ্লিট না হয় তাহলে এটা কি করতেছে, ব্যাকট্র্যাক করে আবার এই ডিসিশনের মধ্যে চলে আসতেছে, আবার সেম অ্যাজ রিকোয়েস্ট করবে, রিসিভ করবে, পুনরায় এই জায়গাতে চলে আসবে। এখন এখানে আসার পরে আমাদের ইনিশিয়ালি যে জিনিসটা হয়েছে, যে আমাদের কয়েকটা ফাংশন বের হয়েছে। সেই ফাংশনটা কি, একটা হচ্ছে আপনি
সেন্ড অর্ডার করতে পারবেন, আর একটা কি করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন। এই দুইটা আপনার ফিচার বেরোলো নতুন। এখন সেন্ড অর্ডারের সময় আপনার আরেকটা নতুন ফিচার আছে, সেটা কি শিপ অর্ডার, আর পেমেন্টের সময় একটা নতুন ফিচার আছে, সেটা হচ্ছে চেক পেমেন্ট। সো এই টাইপের যত ফিচারিস্টিক জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলো থাকবে কিসের মাঝখানে, ফর্ক এবং জয়েনের মাঝখানে। এগুলো আলাদাভাবে মানে সিস্টেম থেকে বের হবে না। যত ফিচার মানে ফিচার আছে সব ফিচার গুলো এই জয়েনের মধ্যে এবং ফর্কের মধ্যে রাখার চেষ্টা করবেন। এবং এখানে ছোট্ট একটা মার্কিং দিয়ে দেখাই দিবেন যে এই বোল্ড সাইনটাকে আমরা জয়েন ফর্ক বলতেছি এবং এই সাইনটাকে আমরা জয়েন বলতেছি। এবং এখান থেকে পেমেন্ট হওয়ার জন্য যেই যেই প্যারামিটার গুলো আছে সে সেগুলোকে ফলো করলো। ফলো করার পরে সে কি করলো, এক জায়গায় জয়েন হয়ে আমাকে একটা ডিসিশন দিচ্ছে। সেই ডিসিশনটা যদি আমার পজিটিভ হয় তাহলে আমার কি হবে, অর্ডারটা কমপ্লিট হবে, এবং অর্ডার কমপ্লিট হইলে আমরা সেটাকে জাস্ট ক্লোজ করে দেব। সো এই জিনিসটা আমার মনে হয় না আপনাদের কারো বুঝতে সেইভাবে অসুবিধা হবে। আপনাদের যেই সিনারিওটা দেওয়া থাকবে সেই সিনারিওটা আপনারা পড়বেন, সেখানে কি কি অ্যাকশনের কথা বলছে এবং কি কি ডিসিশনের কথা বলছে, এই দুইটা জিনিস যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, আই থিংক আপনি অটোমেটিক্যালি একটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আঁকায় ফেলতে পারবেন। সো অ্যাক্টিভিটি ডায়াগ্রাম নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। কারো কি কোনো কোশ্চেন আছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম নিয়ে? এনিওয়ান? আচ্ছা, ধরলাম কারো সমস্যা নাই। এখন আমাদের আরেকটা যে ডায়াগ্রাম আসতেছে সেই ডায়াগ্রামটার নাম হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম। সো সিকোয়েন্স ডায়াগ্রাম কি করতেছে, সিকোয়েন্স ডায়াগ্রামটা অবজেক্ট যেই সব আমাদের অবজেক্ট গুলো আছে, এই অবজেক্ট গুলোর সাথে আমাদের কি করতেছে, ইন্টারঅ্যাকশনটা টাইম অনুযায়ী দেখাচ্ছে। কিভাবে দেখাচ্ছে, যে ইউজ কেস ডায়াগ্রামের মধ্যে আমরা কি কি দেখছি, যে একটা অ্যাক্টর কিভাবে সিস্টেমটাকে ইউজ করতেছে, এবং অ্যাক্টিভিটি ডায়াগ্রামটার মধ্যে আমরা দেখছি যে আসলে আমাদের সিস্টেমের মধ্যে ওয়ার্ক ফ্লোটা কিভাবে হচ্ছে। সিকোয়েন্স ডায়াগ্রামের মধ্যে আমরা দেখব যে অ্যাট এ টাইম আমার ইন্টারেকশনটা কিভাবে হচ্ছে এবং আমাদের ওয়ার্ক ফ্লোটা কিভাবে হচ্ছে, মানে দুইটার একটা মার্জ কম্বিনেশন আমরা কিভাবে কিসের মধ্যে দেখব, সিকোয়েন্স ডায়াগ্রামের মধ্যে দেখব। তো সেম অ্যাজ আমরা যদি এখানে একটা জিনিস আছে সেটা একটু রাখেন, এখানেও কিছু সিম্বল আছে, যে এই সিম্বলটা আপনাকে কি ডিফাইন করতেছে, যে সিম্পল হচ্ছে কিনা, বা সিঙ্ক্রোনাইজ হচ্ছে কিনা, বা রিপ্লে যখন আপনার রিপ্লে মেসেজ আসার সময় আপনাকে কি ইউজ করতে হচ্ছে, বা ফাউন্ড মেসেজ যখন আপনি পাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে কোন নোডটা ইউজ করতে হচ্ছে, লস্ট মেসেজে আপনাকে কোন নোড ইউজ করতে হচ্ছে, যদি আপনি কোনো কিছু ডিলেট করতে যান সেক্ষেত্রে আপনাকে কোন সিম্বলটা ইউজ করতে হবে, বা কোনো মেসেজ যদি ক্রিয়েট করতে যান সেক্ষেত্রে কোন মেসেজটা সিম্বলটা ইউজ করতে হবে। এই টাইপের কিছু এলিমেন্ট দেওয়া আছে। আপনাদের কাছে একটাই কথা, সেটা হচ্ছে যে যাই করেন এই এলিমেন্ট যেগুলো আছে মানে সিম্বল যেগুলো আছে এগুলা কোনোভাবেই উল্টাপাল্টা করবেন না। এটা একটু দেখবেন, এটা একটু ডট ডট মানে রিপ্লাই, একটা মেসেজ যখন ইউজারের কাছ থেকে সিস্টেমে যাচ্ছে তখন সেটা স্ট্রেট লাইনে যায়, বাট সেটা রেসপন্স যখন আসে তখন কিন্তু ডট ডট লাইনে আসে। সো এই জিনিসগুলো একটু ভালোভাবে নোট করবেন, ভালোভাবে খেয়াল রাখবেন যাতে কোনোভাবে ভুল না হয়। এখন আমরা সেম ভাবে আমাদের এটিএম সিস্টেমের যেই প্রবলেম গুলা দিয়ে আমরা এতক্ষণ দেখতেছিলাম ওইটা দিয়েই দেখবো, যাতে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। সো সিকোয়েন্স ডায়াগ্রামে এট ফার্স্ট আমাকে যে জিনিসটা আইডেন্টিফাই করতে হয় সেটা হচ্ছে যে এখানে অবজেক্ট কে কে, মানে আপনার এই ফুল সিস্টেমটার মধ্যে কোন কোন অবজেক্ট গুলো একে অপরের সাথে ইন্টারকানেক্টেড। যেমন আপনার এখানে কি লাগবে, যে একজন ইউজার লাগবে, একটা এটিএম মেশিন লাগবে, এবং কি লাগবে, একটা ব্যাংক লাগবে অবশ্যই, এবং মিডিল পয়েন্টে আপনার এমন কিছু লাগবে সেই জিনিসটা কি করতেছে, আপনার এই এটিএম মেশিন এবং ব্যাংকের মাঝখানে একটা কমিউনিকেশন তৈরি করতেছে, বা ভেরিফাই টাইপ একটা জিনিস রেডি করতেছে, যাতে আপনার জিনিসটা কোনোভাবে হ্যাক না হয়, বা কোনোভাবে সেইটা ডিসক্লোজ না হয়ে যায়, বা কোনোভাবে সেটা করাপ্ট না হয়। ঠিক আছে। সো অ্যাট ফার্স্ট আপনি যখন একটা এটিএম মেশিনের কাছে গেলেন, সে আপনাকে দেখেন, সে আপনাকে প্রথমেই একটা কি প্রোভাইড করতেছে, আপনাকে একটা স্ক্রিন প্রোভাইড করতেছে। ঠিক আছে। তারপর অ্যাজ এ ইউজার আপনারা এটা কি করবেন, এরকম একটা পুরাটার মধ্যে একটা বক্স ডিজাইন করে নেবেন এবং এই ইউজারের জন্য একটা স্পেস রাখবেন। ইউজার থেকে এটিএম এর মাঝখানে যে অ্যাকশন গুলো হবে সেইটা একটা স্পেসের মধ্যে হবে। এটিএম থেকে ব্যাংকের মধ্যে যেই
অ্যাকশন গুলো হবে সেইটা একটা স্পেসের মধ্যে হবে। সো এই মানে ডায়াগ্রামটা এইভাবে আঁকাবেন। সো ইউজার থেকে এটিএম এর কাছে যখন আমি যাচ্ছি, আমি কি করলাম, আমার কার্ডটা ইনসার্ট করলাম। ইনসার্ট করার সাথে এটিএম আমাকে কি রিকোয়েস্ট করতেছে? এটিএম আমাকে রিকোয়েস্ট করতেছে আমাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য। তারপর আমি কি করলাম, আমি সেই পাসওয়ার্ডটা দিলাম। দেখেন এতটুকু কি আমার সাথে এটিএম এর ইন্টারকানেকশন। এখানে আমরা যদি এটা ইউজ কেস দিয়ে ডিফাইন করতাম, তাহলে ইউজার কি কি ফাংশন ইউজ করতে পারতো, সে কার্ড ইনসার্ট করতে পারতো, ইন্টার পাসওয়ার্ড দিতে পারতো, রাইট? এই জিনিসটা আর হচ্ছে ওয়ার্ক ফ্লোটা কিরকম হইতো, যে আমি যদি আমি যদি এটিএম এর মধ্যে আমার কার্ডটা ইনসার্ট করি, তাহলে সেখানে আমার একটা অ্যাকশন কমপ্লিট হলো এবং একটা ডিসিশন আসলো। সেই ডিসিশনটা কি, যে আমি পাসওয়ার্ড দিব কিনা। সেই পাসওয়ার্ড যদি আমার ভুল হয়, তাহলে অটোমেটিক আমার কি আবার কার্ড একবার ডিক্লাইন হয়ে ইনসার্ট করতে হবে। আর যদি ভ্যালিড হয়, তাহলে কি করব, আমাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। সো পরবর্তী স্টেপটা আমাদের কি আসতেছে, যে ইন্টার পাসওয়ার্ড করার পরে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই কিনা সেইটার জন্য আমাকে কার কাছে যাইতে হবে, এই যে এটিএম থেকে ব্যাংকের কাছে একটা রিকোয়েস্ট গেল। সে কি করতেছে, ভেরিফাই অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা কি ভেরিফাই করলো। এবং এই অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার পরে এখন কার্ডটা ভেরিফাই কিনা, ওই ব্যাংকের কার্ড কিনা, সেইটার জন্য কি করছে, ব্যাংকের কাছে একটা রিকোয়েস্ট গেছে। এবং ব্যাংক কি করছে, ব্যাংক জানাইছে যে না, এইটা একটা মানে করাপ্ট অ্যাকাউন্ট। এবং সাথে সাথে কি হয়েছে, আপনার কাছে এই লেয়ারে হচ্ছে কি ব্যাংক থেকে রিকোয়েস্টটা আসছে, এবং এই লেয়ার থেকে এটিএম এর কাছে সেই সেম রিকোয়েস্ট মেসেজটা পাস হয়েছে। এবং আরেকটা জিনিস আমি একটু ইম্পর্টেন্ট জিনিস বলে দেই, যে এই যে ব্যাংক থেকে একটা মেসেজ আপনার এই লেয়ারে আসলো, অবশ্যই এখান থেকেই আবার একটা মানে এখান থেকেই আবার এই পর্যন্ত আরেকটা সিম্বল ইউজ করবেন না, মিনিমাম একটা স্পেস রাখবেন। স্পেস রেখে নিচ থেকে সেটাকে ড্র করবেন একই লাইনে, মানে একই সিঙ্ক্রোনাইজে, যেন আপনার সিম্বল গুলা অ্যালাইনমেন্ট না হয়। অবশ্যই মাঝখানে স্পেস রাখবেন, সেইটা ইনগোয়িং হোক বা আউটগোয়িং হোক, যে ক্ষেত্রেই হোক। সো এই মেসেজটা যখন ব্যাংক থেকে আসছে, ব্যাংকও কি করছে, সেম ভাবে এটিএম কে সেই মেসেজটা শো করছে, এবং এটিএম থেকে আপনার এন্ডে একটা কি হয়েছে, একটা মেসেজ প্রিন্ট হয়েছে। এবং সেই মেসেজটাকে যদি আপনি প্রিন্ট করে নিতে চান, প্রিন্ট করে নিলেন। নেওয়ার পরে আপনার কি করবে, এটিএম কি করবে, আপনার কার্ডটা যেহেতু ভ্যালিড না, আপনার কার্ডটাকে কি করে দিবে, রিজেক্ট করে দিবে। এবং রিজেক্ট করে দেওয়ার পরে আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে এটিএম থেকে সেই কার্ডটা তুলে নেওয়া। এবং তুলে নিলে কি হবে, এটিএম আবার সেই পুনরায় যেই ডিসপ্লেতে ছিল সেই ডিসপ্লেতে চলে আসবে। সো এই জিনিসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনারা সিনারিও পড়বেন, এবং সিনারিও পড়ে আসলে কি করতে বলছে নিজের ভাষায় নিজে একটা চিন্তা করে একটা সিস্টেম ডিজাইন করবেন। বাট মাস্ট বি কোন ওয়েতে করতে হবে, ডায়াগ্রাম গুলো কি রকম হবে, কোন কোন সিম্বল ইউজ করতে হবে, এবং কার সাথে কার কানেকশন হচ্ছে। মানে আপনি ডিরেক্ট ইউজারের সাথে ব্যাংকের কানেকশন দিয়ে দিলেন, এই জিনিসগুলো যেন না হয়। জাস্ট ফাংশন এবং আপনার অবজেক্ট, এই ফাংশন এবং অবজেক্টের যেই ভ্যালিড কানেকশন গুলো আছে, এই কানেকশন গুলো আপনারা পরীক্ষার মধ্যে অবশ্যই ঠিক রাখবেন, এবং আপনার সিনারিওর সাথে যেন সেই কানেকশন গুলার ভ্যালিডিটি থাকে। So, আচ্ছা এতটুকু। ভাই, হ্যাঁ ভাই বলেন। অনেক সময় সিনারিও পড়ে মানে বোঝা যায় না, মানে আমরা আগে তো অনেক ফ্লো চার্ট পড়ছি, তাহলে আমরা কি চাইলে মানে প্রশ্নের বাইরে নিজের মতো করে একটা অবজেক্ট অ্যাড করে দিতে পারবো মানে মিলানোর জন্য? আপনারা চাইলে কোশ্চেনের বাইরে অবজেক্ট অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট সিনারিওতে যেই অবজেক্ট গুলো আছে, সেই অবজেক্ট গুলোকে আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। বুঝতে পারছি, ধরেন মিলাতে বুঝতে পারছেন? পারতেছি না, মানে মানে মিলাতে সমস্যা হইতেছে, ওনাটা অ্যাড করে দেওয়া যাবে? হ্যাঁ, সাপোজ ধরেন যে আপনার হচ্ছে লগ ইন পেজ আছে। এখন আপনি যাচ্ছেন লগ ইন ফাংশনটা আপনি রাখবেন, বাট এর আগে মিলানোর জন্য আপনি একটা রেজিস্ট্রেশন অপশন রাখলেন, যে রেজিস্ট্রেশন যদি আমি করতে দেই, তাহলে আমার একটা সুবিধা হবে কি, যে যারা ফুল সিস্টেমটা দেখতে চাচ্ছে তারা রেজিস্ট্রেশন করে আসতে পারবে, ঠিক আছে। জি, আর বুঝতে যারা পারছি, জাস্ট ওভারভিউ দেখতে যাচ্ছে, তারা একটা সার্টেন পয়েন্ট বা একটা সার্টেন পেজ পর্যন্ত দেখতে পারবে। বাট ওই বুঝতে যে পারছি। বললাম, সিনারিওতে যেই অবজেক্ট গুলা বা যেই ফাংশন গুলার কথা বলা হয়েছে, সেগুলো আপনাকে মাস্ট প্রায়োরিটি দিতে হবে। এরপরে বুঝতে পারছি। আপনি আপনার সিনারিও বা আপনার সিস্টেম বানানোর জন্য যদি আপনার আলাদা কোনো প্রয়োজন হয়, আপনি সেগুলো ইউজ করেন, কোনো প্রবলেম নাই। বাট সেটা যেন অথেন্টিক বা ভ্যালিড হয়, ইনভ্যালিড যেন কোনো কিছু না হয়। বুঝতে পারছি। বুঝতে পারছেন, যে জি, আপনি ইউজার একদম ডিরেক্ট ব্যাংকের সবকিছু অ্যাক্সেস করতে পারতেছেন, এইরকম যেন কোনো কিছু না হয়। মানে ভ্যালিড কানেকশন দিয়ে আপনি যা ইচ্ছা ইউজ করেন, বাট কোশ্চেনকে প্রায়োরিটি দিয়ে।
আমাদের যে এই যে সিকোয়েন্স ডায়াগ্রামের যে কোশ্চেনটা আছে 13 নম্বর পেজে, 13 নাম্বার পেজ এই যেটা। হ্যাঁ এইখানে কিন্তু কোথাও বলা নাই যে যে ব্যাড অ্যাকাউন্ট টাইপের। হ্যাঁ, এইটাই আমি আপনাকে বললাম, এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে যে এটিএম থেকে একজন মানুষ কিভাবে তার পার্সোনাল নিডের জন্য কি কিভাবে কোন কোন স্টেপ গুলা ফলো করে টাকা উইথড্র করতে পারে। ঠিক আছে, সাপোজ ধরেন এইটা বলে দেওয়া আছে। এখন এই জায়গায় সিনারিওর যেটা সলিউশন দেওয়া আছে যে আপনার অ্যাকাউন্টটা ব্যাড ছিল, এই জন্য আপনার কার্ডটা কি করে দিছে, রিজেক্ট করে দিছে। ধরে নিলাম আমি তারা এইটার এই একজন নর্মাল একটা এটিএম সিস্টেম ইউজ করার এইটার একটা টেমপ্লেট দেখাইছে। এখন আপনি চাইলেন যে না, আপনি ওইটা দিবেন না, কারণ ওখানে তো কোনো স্পেসিফিক ফাংশনের কথাও বলা নেই, কোনো অবজেক্টের কথাও বলা নেই, তাই তো? আপনি নিজের মতো করে সবকিছু ডিজাইন করলেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? জি, আমি চাইলে এখান থেকে টাকা উত্তোলন করতে পারি। হ্যাঁ, আপনি চাইলে টাকা উত্তোলন করতে পারবেন, আপনি চাইলে ব্যাংক থেকে কিভাবে পেমেন্টটা সাকসেসফুলি হচ্ছে সেটাও আপনি দেখাইতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি কোনো রিকোয়ারমেন্ট স্পেসিফাই করা না থাকে, জাস্ট যদি আপনাকে একটা সিস্টেমের আর্কিটেকচারটা বিল্ড, মানে আপনাদের পরিচিত একটা সিস্টেমের আর্কিটেকচার বিল্ড করতে বলছে, সেখানে আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে লিখেন, কিন্তু কোনো অবজেক্ট যেন, সাইন গুলা। হ্যাঁ, সাইন গুলা যেন ঠিক থাকে, আপনার আর্কিটেকচারটা যেন ঠিক থাকে, আপনার অবজেক্ট গুলা যেন অথেন্টিক হয়, মানে উল্টাপাল্টা কানেকশন যেন না হয়, জাস্ট এতটুকুই। আর যদি এখানে কোনো রিপ্লাই মেসেজে ভাই মানে ডট ডট আসবে না? হ্যাঁ, এখানে একটু ইরর আছে, রিপ্লে মেসেজে এখানে ডট ডট আসবে, মানে এই যে এখান থেকে যে রিপ্লেটা আসতেছে, মানে এই এন্ডে চলে গেছে, এখান থেকে যে রিপ্লেটা আসতেছে এটা হচ্ছে ডট ডট হবে। এই যে এখানে এই যে এই টাইপ, এই যে টাইপ। সাপোজ ধরেন যে কলার কি করছে, কল করছে এবং তার পরিবর্তে একটা কি রিংটোন বেজে উঠছে, কাইন্ড অফ এরকম। মানে রিপ্লের সবগুলা মেসেজ হচ্ছে এই যে এরকম হবে। বাট এই যে এখানে দেখেন একই অ্যালাইনমেন্টে একটা লাইন দিয়ে দিছে, সো আপনারা চেষ্টা করবেন যে এইরকম যেন কোনো কিছু না আসে, এই অ্যালাইনমেন্টটা যেন একটু নিচে হয়। সাপোজ এখান থেকে রিপ্লেটা এখানে আসছে, আপনি এই লাইনটা এখান থেকে শুরু করেন। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এইটা গেল হচ্ছে আপনাদের সিকোয়েন্স ডায়াগ্রাম। আর একটা জিনিস আছে, সেটা একটু আমি দেখাই দেই, ভাই ওইটা হইলেই। আর একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন, করেন, কোনো সমস্যা নাই। এই যে যে ফোনের নিচে দেখেন একটা বক্স করে দিছে, এটা কিছু জায়গায় দেখলাম ছোট করে বক্স, কিছু জায়গায় দেখলাম বড় করে বক্স করে দেয়। এইটা হ্যাঁ, না না, ফোনের নিচে যে লম্বা করে একটা এই বক্স যে করে দেয়। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা আপনাদের পার্সোনাল ইচ্ছা, আপনারা চাইলে এইরকম ডট ডট দিয়েও করতে পারেন, কেউ আবার সুন্দর দেখানোর জন্য এরকম করে করে, কেউ আবার পুরাটা একটা সিস্টেম বাউন্ডারি দিয়ে নেয়, দিয়ে নেওয়ার পরে সুন্দরভাবে ডিজাইন করে করে। বুঝতে পারছেন? বাট আইডিয়াল হচ্ছে এই ফরম্যাটটা ফলো করা, এই ফরম্যাটটা, এইটা একটা বাউন্ডারি, সিস্টেম বাউন্ডারি দিয়ে দিবেন, তারপরে আপনার যে অবজেক্টগুলো আছে সেটাকে একটা বক্সের মধ্যে অ্যালাইনমেন্ট করে দিবেন, এবং প্রত্যেকটা অবজেক্টের সাথে প্রত্যেকটা অবজেক্টের একটা এরকম বাউন্ডারি দিয়ে দিবেন যে তার সাথে তার ইন্টারেকশনটা কতটুকু, এবং যে রিপ্লে যে মেসেজগুলো আসতেছে সেই রিপ্লে মেসেজগুলো এখানে নোট করে দিবেন। আর এবং এই সিম্বলগুলো যে আছে, এই সিম্বলগুলো অবশ্যই এই যে এখানে যেই সিম্বলগুলো দেওয়া আছে সেই সিম্বলগুলা ঠিকঠাক ভাবে রাখবেন। দ্যাটস এনাফ। এই যে ভাই এরকম সিস্টেম সিস্টেম বাউন্ডারি কি টোটাল হোল সিস্টেমটা একটা বাউন্ডারির মধ্যে? এই যে দেখেন, এটাকে বলে হচ্ছে সিস্টেম বাউন্ডারি, মানে পুরা সিস্টেমটা একটা বাউন্ডারির মধ্যে আছে। বুঝতে পারছেন? আর ও এই যে এই লাইনটা, যেটা এই লাইনটা আসলে বুঝায় কি, যে সাপোজ ধরেন যে কলার যখন ফোন করতেছে বা পিক করতেছে ফোনটা, হ্যাঁ, তখন তো রিসিপেন্টের সাথে তার কোনো হচ্ছে কানেকশন নাই, বা এখান থেকে তো এই এই যে অবজেক্ট আছে সেই অবজেক্টে তো কোনো মেসেজ পাস হচ্ছে না। বুঝতে পারছেন? তো যতক্ষণ পর্যন্ত আমার এই এই অবজেক্টটা ভ্যালিড হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এর যেই মানে কানেকশনটা আছে সেটাকে কি দেখাচ্ছি আমরা, যে এর সাথে কোনো আমার আপাতত কোনো কানেকশন নাই। যেই পর্যায়ে যায় আপনার এই অবজেক্টের সাথে কানেকশন শুরু হয়েছে, সেই পর্যায়ে তারা একটা বর্ডার দিয়ে দিছে ডাবল লাইনে। আপনি যদি এইটা প্র্যাকটিস করেন কোনো সমস্যা নাই, বাট সবকিছু একসাথে মার্চ করে ফেলেন না। তাহলে তো ভাই এইটা প্র্যাকটিস করার থেকে মানে আগের ফলোটাই করা ভালো, সহজ হবে আগের নাকি? ফলোটা যেটাতে হ্যাঁ ছিল না কিছু। এইটা ফলো করা ভালো, কারণ কি দেখেন, যে তখন আপনাকে কি করতে হচ্ছে, যে ইউজার যখন মেসেজ পাঠাচ্ছে তখন তো আমার এই অবজেক্টটার কোনো কাজ নাই, এই অবজেক্টের কাজ শুরু হয়েছে কোন জায়গায়, এই জায়গা থেকে, তাহলে আপনার বাউন্ডারিটা কতটুকু হবে, জাস্ট এতটুকু। বুঝতে এত পারছেন?
এত হ্যাঁ, কিছু ভাবতে হবে না ভাই, এত এটাই কিছু ভালো। পরীক্ষার হলে না ভেবে সময় পাবেন না, কারণ সেখানে আপনাকে সিনারিও পড়তে হবে, ইউজ কেসের জন্য একটা সিনারিও পড়তে হইতে পারে, সিকোয়েন্সের জন্য একটা সিনারিও পড়তে হইতে পারে, আপনাকে কিছু ডিফারেন্সিয়েট করতে হবে, কিছু জিনিস ভাবতে হবে, অনেক টাইম কিল হয়ে যায়। সো এত কিছু মেনটেন করাটা একটু টাফ। আর দেখা গেল যে আপনি এইটার জন্য এই এই সিস্টেম মানে ব্যবহার করছেন, আবার এখানে এসে সেটা মানেন নাই, বা এটার ক্ষেত্রে সেটা মানেন নাই, তাহলে একটার মধ্যে অনেকগুলা টাইপ ঢুকে গেল। সো একটার মধ্যে যখন অনেকগুলা টাইপ ঢুকে যাবে তখন তো টিচার সন্দিহান হয়ে যাবে যে আসলে আপনাকে কোনটার উপর বেস করে মার্কিং করবে। সো যদি এইটা ফলো করতে পারেন এইটাই পুরোটাই ফলো করবেন, আর যদি না হয় এটা ফলো করবেন, কোনো সমস্যা নাই। বাট এখানে যে রেসপন্স মেসেজটা ডিরেক্ট লাইনে দেওয়া আছে এটা হচ্ছে ডট ডট লাইনে হবে। ক্লিয়ার? এই হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আর সিকোয়েন্স ডায়াগ্রাম নিয়ে আর কোনো কোশ্চেন? ভাই স্পেসিফিক আলাদা কিছু আছে যে মানে অবশ্যই মনে রাখতে হবে বা আলাদা? স্পেসিফিক সেই রকম নাই, বাট চেষ্টা করবেন। সাপোজ ধরেন যে আহ, আপনার সিনারিওতে এইরকম কোনো কিছু আপনি চিন্তা করছেন যে ব্যাংক থেকে যদি আমার পিনটা যদি কারেক্ট না হয়, সে বা টাকা আমি অ্যামাউন্টও দিছি বাট আপনার অ্যাকাউন্টে ওই পরিমাণ টাকা নাই, তখন আমাদের এটিএম ব্যাংক কি করে, সে কিন্তু টাকার ইনপুট নাই, সবকিছু নাই, বাট যখন হচ্ছে সে টাকা পায় না তখন আপনাকে একটা মেসেজ শো করে। সো যখন এইরকম মেসেজ পাবে তখন সে আপনাকে কি রিটার্ন করতেছে, ফাউন্ড মেসেজ, মানে আপনি একটা মেসেজ অপশন রাখলেন, বা রকেট যারা ইউজ করে তাদের ক্ষেত্রে চিন্তা করেন যে আপনি যখন নাম্বার দিলেন, পিন দিলেন, আপনার রকেটে একটা কি আপনার ফোনে একটা মেসেজ আসতেছে না? সো তখন আপনাকে এইরকম স্পেসিফিক কিছু এলিমেন্ট ইউজ করতে হচ্ছে। তো সাপোজ ধরেন আপনার এটা মনে নাই, তখন তো ঝামেলা হয়ে যাবে। সো সেই সব এলিমেন্ট গুলাই মনে রাখেন যেগুলো আপনি পরীক্ষার হল পর্যন্ত মাথায় করে নিয়ে যাইতে পারবেন। মানে এখন ভাইয়া আপনি হ্যাঁ কি প্রেজেন্ট প্রেজেন্ট নিবেন নাকি মানে ইফতার কিনতে তো বাইরে যেতে হবে? হ্যাঁ, বুঝতে পারছি। আপনাদের আমি 4:30টার আগেই শেষ করে দেব। আপনাদের হচ্ছে আর সর্বোচ্চ 10 মিনিট সময় নেব, আমি 10 থেকে 12 মিনিট সময় নেব, একটু জি ধৈর্য ভাইয়া ধরে সবাই বলতেছিলাম থাকেন। যে একটু ইমার্জেন্সি ছিল, একটু বাইরে যাওয়া লাগতো, অ্যাটেন্ডেন্সটা আচ্ছা যদি আচ্ছা, যদি আমারটা দিতেন এমার্জেন্সি হয় তাহলে ভালো হয়। চলে যান, না অ্যাটেন্ডেন্স সবাইকেই দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। ক্লাসটা ওকে শুধু ওকে এই ভাই, জন্যই রাখা যাতে আপনারা সিলেবাসটা কমপ্লিট হয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের দুজনের সমস্যা যেহেতু আপনারা যাইতে পারেন, কোনো সমস্যা নেই। বা কি কি জিনিস যেন মনে রাখতে বললেন? আচ্ছা, মনে রাখার জিনিসগুলো হচ্ছে যে আপনি মানে খুব সুন্দরভাবে একটা সিকোয়েন্স ডায়াগ্রাম কমপ্লিট করার জন্য আপনাকে 4টা জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে অবজেক্ট আইডেন্টিফিকেশন, আপনার বর্ডার বাউন্ডারিটা কিভাবে দিবেন, আপনার রেসপন্স করার সময় সিগনেচারটা কি হবে, এবং রেসপন্স আসার সময় সিগনেচারটা কি হবে। এইটা যদি কোনো ইরর আসে সেক্ষেত্রে সাইনটা কি হবে, এই এতটুকু। এর বেশি কিছুতে মানে আর এর থেকে বেশি কমপ্লেক্সিটিতে যাওয়ার দরকার নাই। এটা আমার পার্সোনাল অপিনিয়ন, বুঝতে পারছেন? মানে আমার এক্সপিরিয়েন্স থেকে এটা আমার অপিনিয়নটা দেওয়া, অন্য কোনো কিছু না। আপনারা সবই পড়বেন, বাট আমার পার্সোনাল অপিনিয়ন যে জিনিসটাকে যতটুকু মিনিমালিস্টিক রেখে আপনার সিস্টেমটা ডিজাইন করা যায়। কারণ পরীক্ষার হলে যায় আপনি এমন কিছু চিন্তা করলেন যেটা চিন্তা করে আপনার 10 মিনিট বা 15 মিনিট টাইম ওয়েস্ট হইলো, আপনিও পাইলেন 4 মার্ক, আপনার যেই ফ্রেন্ড জাস্ট সিম্পল ভাবে ডিজাইন করছে, সবকিছু আইটেম রাখছে, বুঝাইছে, সিনারিওটা কমপ্লিট করছে, সেও পাইলো 4 মার্ক, তাহলে তো লাভ হইলো না, তাই না? এর থেকে আপনি একটা থিওরি কোশ্চেন যদি 2 লাইন বেশি লিখতেন হয়তো 1 মার্ক বেশি পাইতেন। সো যতটুকু মিনিমাল ওয়েতে একটা সিস্টেম ডিজাইন করা যায়, খুব কারেক্ট ওয়েতে, কোনো কিছু ভুল না করে, ততটুকুই মাথার মধ্যে রাখবেন, এর বেশি কিছু মাথার মধ্যে রাখার দরকার নেই। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমাদের সিকোয়েন্স ডায়াগ্রাম। তাহলে আমাদের ইউএমএল এর যে 3টা পার্ট ছিল, ইউজ কেস, অ্যাক্টিভিটি এবং সিকোয়েন্স ডায়াগ্রাম, এই 3টাই শেষ। আর এখান থেকে আপনাদের আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলে দিব কোথায় থেকে কত মার্ক আসতে পারে। বিগত 3-4 বছর ধরে এইটার উপরেই মার্কিং আসছে। সো আপনাদের বারো আই থিঙ্ক মানে এর থেকে বাইরে কোনো কিছু হবে না। সো আমাদের ফাইনাল যেই চ্যাপ্টারটা আছে সেটা একটু শেষ করে দিই। এইটাতে আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে করেন, না হলে এইটা ক্লোজ করে নেক্সটটাতে আগাবো। না ভাই, ক্লোজ করে ফেলেন। আচ্ছা।
ভাই আমাদের এই জিনিসগুলোতে কত মার্কস থাকতে পারে, এই সিকোয়েন্স অ্যাক্টিভিটি তারপর জিইউআই? এতটুকু এনশিওর থাকেন যে আপনাদের 15 মার্ক থাকবে এই ডায়াগ্রামের উপর বেস করে। আমি আপনাদের জন্য ওই ইয়েটা করে রাখছি, করে রাখছি যেন, ওইটা আপনাদেরকে দিয়ে দিব কোনটাতে কত মার্ক আসতে পারে। ঠিক আছে, ওটা আমি এই স্লাইডটা শেষ করে দেই, এই স্লাইডটাকে একটু শেষ করি, তারপরে আমি আপনাদেরকে ওইটা দিচ্ছি। স্যার এই নোট গুলো কি সিআই এর কাছে দেওয়া নাকি বিএলসি তেই আছে? না, নোট হচ্ছে এই স্লাইড যেগুলো আছে, এই স্লাইডটা হচ্ছে আমি সিআর কে দিয়ে দিছি, প্লাস রিলিভেন্ট যে কোশ্চেন গুলো আছে সেগুলোও সিআর কে দিয়ে দিছি। কিন্তু আমার যে পার্সোনাল কিছু ডকুমেন্টেশন ছিল বা কোশ্চেন ছিল, এগুলো এখনো দেওয়া হয়নি, এগুলো আমি আজকে রাতের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। আই থিঙ্ক ওইটা পড়লে আপনাদের একটু হেল্প হবে। বাট ওইটা ওয়ান কাইন্ড অফ ধরতে পারেন যে অ্যাজ এ সিনিয়র হিসেবে ওইটাকে রেফারেন্স ধরেন না, আপনাদের রেফারেন্স হচ্ছে এই স্লাইড গুলো। ঠিক আছে, আর আপনাদেরকে আমি যে নোটগুলো বা হ্যান্ড নোটগুলো বা কোশ্চেন গুলো দিব, এগুলো অ্যাজ এ সিনিয়র হিসেবে আপনাকে আমি আপনার হেল্পের জন্য প্রোভাইড করতেছি। ওইটা কিন্তু কোনো রেফারেন্স না, বা ওইটা কোনো আইডিয়াল কোনো কিছু না, ওইটা বুঝতে জাস্ট পারছি, মানে আপনার, সাজেশন হিসেবে নেওয়া হ্যাঁ, যাবে না। সাজেশন হিসেবে। ওইটার সাথে স্লাইডের বা এই ক্লাসের কোনো সম্পর্ক নাই। ধন্যবাদ। আচ্ছা, লাস্ট আমাদের যেই টপিক, সেই টপিকটা হচ্ছে যে এখানে আমাদের কিছু জিনিস আছে, সেটা সোজা ভাষায় প্রোটোটাইপিং। ঠিক আছে, আপনারা একটা সফটওয়্যার কিভাবে প্রোটোটাইপ করবেন সেই জিনিসটা। সো এখানে আমি খুব বেশি কথা বলবো না, কারণ আমাদের হাতে সময় খুব কম, কারণ আপনারা সবাই ইফতারির জন্য যাবেন। ফার্স্টে আমরা জিনিসটা বুঝি যে সফটওয়্যার প্রোটোটাইপিং আপনাদের ডেফিনেশনটা কি, যে একদম সংক্ষিপ্ত ভাষায় যে একটা সফটওয়্যারের ড্রাফট ভার্সন, একটা সফটওয়্যারের ড্রাফট ভার্সন যে আমরা যে কোনো কিছু করার আগে, ঠিক আছে, সাপোজ আপনারা একটা কোর্স এনরোল হওয়ার পরে আপনারা কি করেন, যে চিন্তা করেন যে আমার মিডে কত মার্ক লাগবে, আমার প্রেজেন্টেশন বা স্যারের হাতে যে 20 মার্কের সেখান থেকে আমার কত মার্ক পাইতে হবে, ফাইনালে কত মার্ক পাইতে হবে, পাইলে আমার এ প্লাস থাকবে। এটাই ওয়ান কাইন্ড অফ প্রোটোটাইপিং। ঠিক আছে, তো সফটওয়্যারের যে ড্রাফট যে ভার্সনটা আছে সেটাকে আমরা কি বলি, সফটওয়্যার প্রোটোটাইপিং বলি। সো এই সফটওয়্যার প্রোটোটাইপিং এর বেনিফিটটা আমাদের কি হয়, আমাদের বেনিফিটটা কি, কিসের জন্য আমরা এটা করতেছি, যে ডেভেলপমেন্টের আগে আমরা একটা টোটাল আইডিয়া নিয়ে নিচ্ছি যে আমাদের সফটওয়্যারটা কিসের উপর হবে বা কি কি টাইপ জিনিস থাকবে। এটা আমাদের কি করতেছে, ওয়ান কাইন্ড অফ রিস্ক রিডিউস করতেছে না, যে আমরা আগে থেকেই রিস্ক ম্যানেজমেন্টটা করে রাখতেছি যে আমরা যদি এই ফাংশনটা ইউজ করি তাহলে আমাদের এই কমপ্লেক্সিটিটা আসতে পারে। সো এটা আমাদের কি করছে, রিস্ক কমাচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিংটা কমাচ্ছে। কারণ একটা জিনিস আমার আলটিমেটলি সফটওয়্যারের দরকারই নাই, আমি ওই জিনিসটা ইউজ করে বসে আছি। সো এই টাইপের কি মিসআন্ডারস্ট্যান্ডিংটা কমাচ্ছে। মিসিং যে ফিচার গুলো আছে সেই মানে কিছু কিছু ফিচার কি হয়, আমাদের অনেক সময় আমরা চিন্তা করি, যেমন পরীক্ষার হলেই আমরা চাই অনেক কিছু লিখে আসব, কিন্তু পরীক্ষার হলে লিখা শেষ করার পরে খাতা জমা দিয়ে যখন বেরোই তখন মনে হয় ইস, এই জিনিসটা যদি একটু লিখে আসতে পারতাম। সো এই প্রোটোটাইপিং করার ফলে আমাদের কি হয়, এরকম যে ফিচার গুলো আছে সেই ফিচার গুলোকে আমরা কি করি, আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস করতে পারি কি, যে আমরা একটা প্রোটোটাইপ রেডি করে আমাদের যে স্টেক হোল্ডার আছে বা আমাদের যে ক্লায়েন্ট আছে বা ইনভেস্টর আছে তাদেরকে আমরা দেখাইতে পারতেছি যে আমাদের এইটা প্রোটোটাইপ, এটা আমাদের এই সব ফাংশন গুলা ডেলিভার করবে এবং এই স্পেসিফিক ইউজারের জন্য আমাদের এই সফটওয়্যারটা। সো বেনিফিট গুলো আপনাদেরকে আমি গল্পের আকারে বলে দিলাম, আপনাদের মাথাতেও এর থেকে বেশি জিনিস আছে, মনে রাখতে পারবেন, এইভাবে মনে রাখবেন। ঠিক আছে, এরপরে আমাদের আসতেছে টাইপস অফ প্রোটোটাইপিং, আমরা কোন কোন ওয়েতে প্রোটোটাইপিং জিনিসটা করতে পারি। সো আমাদের প্রোটোটাইপ হচ্ছে দুই ভাবে আমরা করতে পারি, একটা হচ্ছে লো ফিডেলিটি আর একটা হচ্ছে হাই ফিডেলিটি। সংক্ষিপ্ত ভাবে মনে রাখবেন, লো ফিডেলিটি হচ্ছে আপনি স্ক্র্যাচ যেটা করেন, মানে নর্মাল খাতা কলমে যে ডিজাইনটা করেন সেটা হচ্ছে লো ফিডেলিটি। আর হাই ফিডেলিটি কোনটা, রিয়েলিস্টিক কোনো সফটওয়্যার টুলস ব্যবহার করে, রিয়েলিস্টিক ভাবে কোনো সফটওয়্যার টুলস ব্যবহার করে আমরা যেই প্রোটোটাইপটা করি। লাইক আমরা সাপোজ ধরেন যে কোনো আইওটির কোনো কিছু বানাচ্ছি, তাহলে আমরা কি করি, ব্রেডবোর্ড ইউজ করি, কোনো সার্কিট ইউজ করি, করে একটা কি প্রোটোটাইপ বানাই না, তারপরে তো কোনো ইমপ্লিমেন্টেশনে যাই। সো যেটাতে আমরা রিয়েল কোনো সফটওয়্যার টুল ব্যবহার করি, মানে সফটওয়্যারের ক্ষেত্রে চিন্তা করেন, সফটওয়্যারের ক্ষেত্রে রিয়েল সফটওয়্যার টুল ব্যবহার করে আমরা যেই কাজগুলো মানে প্রোটোটাইপটা রেডি করি সেটাকে আমরা বলি হাই ফিডেলিটি প্রোটোটাইপ। আর যেটাকে পেন এবং পেপার
ইউজ করে আমরা কোনো ডিজাইন রেডি করি, সেটা হচ্ছে আমাদের লো ফিডেলিটি প্রোটোটাইপ। এখন লো ফিডেলিটি এবং হাই ফিডেলিটি প্রোটোটাইপ এই দুইটার মধ্যে মোস্ট অফ দ্য টাইম ডিফারেন্স আসে। এই নন ফাংশনাল, ফাংশনাল আর লো ফিডেলিটি, হাই ফিডেলিটি, এই চারটা জিনিসের ডিফারেন্স মোস্ট অফ দ্য টাইম আসে। সো লো ফিডেলিটিতে যদি আমরা যাই, তাহলে আমরা যেহেতু পেন পেপার ইউজ করতেছি, তার মানে কি এটা অনেক সস্তা, মানে চিপ, তাই না? এটাতে আমরা কি করতেছি, অনেক ফাস্ট কাজ করতে পারতেছি। আমার একটা মানুষের ছবি তো অত সুন্দরভাবে আগানো দরকার না, আমি একটা গোল চিহ্ন দিয়ে ওটার ভিতরে এম লিখে রেখে দিলাম, আমি বুঝাইলাম যে এম মানে কি ম্যান, ঠিক আছে, বা পি লিখে দিলাম পিপল, তার মানে কি এটা আমাদের অনেক ফাস্ট কাজ করে। এবং আমরা এটা কখন ইউজ করি, একদম আর্লি স্টেজে ইউজ করি, যখন আমরা জিনিসটা মাত্র চিন্তা করা শুরু করছি তখন ইউজ করি। আর হাই ফিডেলিটির মধ্যে আমরা কখন যাচ্ছি, যখন সেই জিনিসটাকে আমার রিয়ালিস্টিক বা 3D বা 2D ভার্সনে নিয়ে আসতে হচ্ছে, রিয়ালিস্টিক ভাবে দেখাইতে হচ্ছে, তখন আমরা হাই ফিডেলিটিতে যাচ্ছি। এইটার প্রোটোটাইপটা কি হয়, অনেক ইন্টারেক্টিভ হয়, এবং এইটার প্রোটোটাইপটা করার জন্য আপনার অনেক একটা টাইম দরকার। লো ফিডেলিটি যেখানে কনসেপচুয়াল, জাস্ট আপনি একটা ডিজাইন করছেন আর্লি স্টেজে, সেখানে হাই ফিডেলিটিটা কি অনেক টাইম কনজিউমিং, কারণ কোন জায়গা থেকে কতটুকু পরিমাপে হবে, সেটা কত ডিগ্রিতে আসবে, ডাইমেনশনটা কিরকম হবে, এই জিনিসগুলো ওইটার মধ্যে থাকে। সো হাই ফিডেলিটি এবং লো ফিডেলিটির মধ্যে ডিফারেন্সটা কি বুঝতে পারছেন? জি। জি ভাই। আচ্ছা, এরপরে আপনাদের এখানে লাস্ট যেই জিনিসটা আছে, জিইউআই, গ্রাফিক্যাল যেই রিপ্রেজেন্টেশনটা, সেইটা আমি আপনাদেরকে বেসিক ভাবে, এই যে দেখেন, এটা হচ্ছে লো ফিডেলিটি, আপনারা জাস্ট খাতা কলমে একটা ডিজাইন করছেন নর্মাল ভাবে। আর হাই ফিডেলিটি কি, যে একটা কাস্টমাইজ ডিজাইন করছেন কোনো সফটওয়্যার টুলস ইউজ করে, এই যে সফটওয়্যার টুলস ইউজ করে। এখন আপনাদের পরীক্ষার মধ্যে এখান থেকে একটা এখানে একটা অ্যাডভান্টেজ টাইপ একটা কোশ্চেন আসে, যে আসলে আপনার যে সিনারিওটা দেয়া আছে, সেই সিনারিওটার উপর বেস করে আপনার কোন প্রোটোটাইপিং ওয়েটা বেটার হবে, লো ফিডেলিটি নাকি হাই ফিডেলিটি। তখন আপনি সিনারিওটা পড়ে দেন সেইটার উপর ডিপেন্ড করে সেটার অ্যান্সার দেবেন। বুঝতে পারছেন? তো সেটার জন্য আপনার লো ফিডেলিটি কি কি অফার করতেছে সেটা মাথার মধ্যে রাখতে হবে, এবং হাই ফিডেলিটি কি কি অফার করছে সেটাও মাথার মধ্যে রাখতে হবে। সো রেখে অ্যান্সার করবেন। আর এখান থেকে আপনার যে জিনিসটা আসে, আমাদের সময় এই সেম জিনিস ডিজাইন করতে বলছিল, যে কোনো একটা ই কমার্স হোক, কোনো লার্নিং প্ল্যাটফর্ম হোক, বা যে কোনো কিছু, সেটার একটা হোম পেজ ডিজাইন করতে বলে। সেই ডিজাইন এখন আপনার পছন্দ মতো, কিন্তু সেখানে কিছু মাঝে মাঝে সেখানে কিছু স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে, যেমন আপনার এই হোম পেজের মধ্যে যেন একটা মেনু বার থাকে, সেখানে 4টা ফাংশন থাকবে, সেটা হোম হইতে পারে, অ্যাবাউট হইতে পারে, কন্ট্যাক্ট হইতে পারে, এবং আপনার মেনু বারে কনস্ট্যান্টলি একটা ধরেন যে কার্ভ জেনারেট হইতে থাকবে, যে আপনার রেভিনিউ কত হচ্ছে। আমার সময় যে কোশ্চেনটা আসলো সেটা আমি আপনাদেরকে ডাইরেক্ট বলে দেই। সেখানে একটা হোম পেজ ডিজাইন করতে বলছিল ই কমার্স সাইটের, সেইটাতে একটা মেনু বার থাকবে, যে এই কাইন্ড অফ মেনু বার, সেখান থেকে অনেকগুলো ফাংশন জেনারেট মানে দেখা যাবে। এখানে একটা হেডিং থাকবে, সেই হেডিং এর হিরো সেকশন থাকবে, সেখানে হচ্ছে আপনার কয়েকটা ফাংশন থাকবে, এখানে আপনার লোগো থাকবে। আর এই যে এই সেক্টরটা মানে হোম পেজের একদম সাইডে একটা মানে স্পেসিফিক বক্সই থাকবে, সেখানে কি হবে, ডেইলি আমার কতটুকু রেভিনিউ হচ্ছে বা আমার প্রোডাক্ট কতটুকু আসতেছে যাচ্ছে, এটার একটা কার্ভ থাকবে, মানে যে কোনো একটা কার্ভ আপনাকে এখানে ডিজাইন করতে হবে। বুঝতে পারছেন? আর একটা আপনার ফুটার থাকবে। সো এই কোশ্চেনটা হচ্ছে আমার আসছিল। সো আপনারা যখন এই কোশ্চেনটা পড়বেন, জিইউআই এর কোশ্চেনটা যখন পড়বেন, তখন অবশ্যই সেখানে জাস্ট হোম পেজ ডিজাইন করতে বলছে এইটা দেখে লেখা শুরু করবেন না। কষ্ট করে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় নিয়ে ফুল কোশ্চেনটার মধ্যে কি কি ফাংশনালিটিস চাইছে, এই ফাংশনালিটিস গুলো অ্যাড করে বাকি আপনার যা ইচ্ছা মন চায় এটা ডিজাইন করে দিয়ে আসবেন। ঠিক আছে? এখন এই ছিল আপনাদের হচ্ছে এই স্লাইডের মধ্যে কন্টেন্ট। এই স্লাইডের মধ্যে আপনাদের 3টা জিনিস আসবে, লো ফিডেলিটি কি, হাই ফিডেলিটি কি, প্রোটোটাইপিং কি, প্রোটোটাইপিং এর কয়টা টাইপ, লো ফিডেলিটি কি, হাই ফিডেলিটি কি, এই দুইটার মধ্যে ডিফারেন্স, আর একটা যে কোনো ইন্টারফেস ডিজাইন করতে বলবে। এই স্লাইডে আর কোনো কিছুই নাই, আপনারা নিজেরা একটু দেখে নিয়েন। আর এখন এই জায়গাতে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে আমাকে বলতে পারেন। এখানে অনেকগুলো ডিজাইন দেয়া আছে, এই ডিজাইনগুলো একটু দেখে যাবেন, যে অর্ডার সিস্টেম হইলে কি ডিজাইন করতে হয়, কার্ড ডিজাইন করতে বলে কি করতে হয়, সেভ আইটেমস এর ক্ষেত্রে কি, কন্ট্রোল প্যানেলের ক্ষেত্রে কি, লগ ইন পেজের ক্ষেত্রে কি,
এই জিনিসগুলো একটু দেখে যাবেন, এগুলার মধ্যেই আপনাদের মানে এই রিলেটেড জিনিসই আপনাদের এক্সামে আসবে। আপনাদের কি আর কোনো কোশ্চেন আছে এই স্লাইডের উপরে বেস করে? যদি না থাকে বলেন, আর যদি না না ভাই, থাকে এই না ভাই, এই টপিকটা মনে হয় একটু সহজ, মানে একটু কমপ্লেক্সিটি কম। হ্যাঁ এই এটা টপিকের সিস্টেম মধ্যে অ্যানালাইসিস কমপ্লেক্সিটি কম। ছিল। হ্যাঁ এই টপিকের মধ্যে কমপ্লেক্সিটি একদমই কম। আপনাদের এখান থেকে মোটামুটি একটা কোশ্চেন হয়। এখন আমি আপনাদের যে জিনিসটা বলবো, আমি একটু দাঁড়ান, আমি আমার জিনিসটা একটু ওপেন করে নেই। আচ্ছা, আপনাদের মিড টার্মের সিলেবাসটা আমাকে একটু এনশিওর করেন, তাহলে আপনাদেরকে মার্ক ডিস্ট্রিবিউশনের সম্পর্কে একটা আইডিয়া দিতে পারবো। আপনাদের হচ্ছে চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 6, তাই তো? জি মানে হচ্ছে আপনাদের সফটওয়্যার আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, প্রসেস মডেল, অ্যাজাইল মডেল, আন্ডারস্ট্যান্ডিং রিকোয়ারমেন্ট, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম, আর হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই কয়েকটাই তো নাকি? আর তো বাইরে কিছু নাই? এইগুলাই স্যার। আচ্ছা, যদি এটা হয়ে থাকে তাহলে যে কোনো একজন একটু নোট করে নেন মার্ক ডিস্ট্রিবিউশনটা আসলে কি রকম হয় আপনাদের। মোটামুটি 5 মার্ক, এখানে সবগুলা কোশ্চেনেই মোটামুটি 5 মার্ক করে থাকে। সেখানে কিছু কোশ্চেন লেজ লাগানো কোশ্চেন থাকে, কাইন্ড অফ ডেফিনেশন চাই বা একটু ডিফারেন্স চাই, বাট প্রত্যেকটা সেক্টর থেকে 5 মার্কের করে কোশ্চেন আসে। আপনাদের মডেল সিলেকশন, ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, এটা সিনারিও বেসড, ঠিক আছে? এখান থেকে 5 মার্কের একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? এরপরে আপনাদের ইউজ কেস ডায়াগ্রাম, ইউজ কেস ডেসক্রিপশন, এই দুইটা ভাই, মিলায়ে 10 মার্কস থাকে। আবার যদি একটু বলতেন মানে। আচ্ছা, আমি আস্তে আস্তে বলতেছি, লেখা শেষ হলে আমাকে বললেন যে শেষ পরেরটা বলতে, ঠিক আছে? জি আপনাদের মডেল সিলেকশন, ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, মডেল সিলেকশন, ফাংশনাল অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, ঠিক আছে? মোস্ট অফ দ্য টাইম এটা সিনারিও বেসড হয়, এখান থেকে 5 মার্কস আছে। ভাই, নেক্সট। আচ্ছা, এরপরে হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম এবং ইউজ কেস ডেসক্রিপশন, 5 মার্কস ইচ। মানে এই ইউজ কেস থেকে আপনাদের 10 মার্কসের কোশ্চেন থাকে। সো অনেক সময় এখানে কিছু কোশ্চেন একটু লেজ লাগানো কোশ্চেন থাকে, ঠিক আছে? যে কিছু ডেফিনেশন চাই বা কিছু হচ্ছে ডিফারেন্স চাই, মানে সবগুলো আর কি এই টাইপের। আবার অনেক সময় ডিরেক্ট ইউজ কেস ডায়াগ্রামে 5 মার্কস থাকে আর ডেসক্রিপশনে 5 মার্কস থাকে, বাট এই ইউজ কেস থেকে আপনাদের 10 মার্কসের একটা কোশ্চেন থাকে। ভাই একটা কোশ্চেন আছে, হ্যাঁ বলেন। ইউজ কেস ডায়াগ্রাম আঁকতে গেলে কি মানে ডেসক্রিপশন করে তারপরে আঁকাইতে হবে? এই জায়গাতে আপনি মাস্ট বি নাম্বারটা ফলো করবেন যে আপনার কোশ্চেনটা কত মার্কের। যদি কোশ্চেনটা 10 মার্কসের থাকে এবং আপনাকে জাস্ট বলে যে একটা ইউজ কেস ডায়াগ্রাম ডিজাইন করতে, অবশ্যই আপনি সেখানে ডেসক্রিপশনটা মাস্ট বি অ্যাড করবেন, ঠিক আছে? যদি শুধু ডেসক্রিপশন চাই সেখানে অবশ্যই ডায়াগ্রাম অ্যাড করবেন, কিন্তু এইরকম মানে এইভাবে আসার কোনো অপশনই নাই। যদি 10 মার্কসের কোশ্চেন থাকে আপনাকে দুইটা স্পেসিফিক কোশ্চেন দিয়ে দিবে যে ইউজ কেস ডায়াগ্রাম ডিজাইন করতে, দেন ইউজ কেস ডেসক্রিপশনটা কয়েকটা ভাগে আসতে পারে। একটা ভাগ হচ্ছে আপনার ফুল সিস্টেমের ডেসক্রিপশন দিতে হবে, একটা ভাগ হচ্ছে 2-3টা অবজেক্ট বলে দিবে আপনাকে যে প্রাইমারি বা প্রাইমারি অ্যাক্টর, অথবা হচ্ছে কয়েকটা অবজেক্টের নাম বলে দেবে, এদের ইউজ মানে ডেসক্রিপশন দিতে বলবে। এই দুইটা টাইপ হতে পারে। যদি কোশ্চেনে এই দুইটা টাইপ থাকে, এই দুইটা টাইপের ডেসক্রিপশন দিবেন, বাট লেখার সিস্টেমটা যেভাবে দেখাইছি সেইভাবে লিখবেন। তাহলে ভাই ডিজাইনিং এর সময় তো আমরা তাহলে ফুল ডেসক্রিপশনটা দিব হ্যাঁ, না, যদি আলাদা ডিজাইন যখন করবেন তখন আপনার সিনারিওতে যে ফুল সিস্টেমটা আছে এই ফুল সিস্টেম ডিজাইন করবেন। আর ওইটা কি ডেসক্রিপশনে ওইটা কি ভাই হ্যাঁ ডেসক্রিপশন বলেন। দিয়ে তারপরে মানে ডিজাইন করতে হবে মানে না যদি না না, আগে ডিজাইনটা করে নেবেন তারপরে ডেসক্রিপশন দিবেন। বা কোশ্চেনে যদি আপনাদের এ তে যদি ডেসক্রিপশন চাই, বি তে যদি ডিজাইন চাই, তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি যদি ডিজাইনটা আগে করে নেন তাহলে আপনার ডেসক্রিপশন দেওয়াটা ইজি। সো আপনি বিটা আগে করে নিলেন, এ নাম্বার কোশ্চেনটার অ্যান্সার পরে দিলেন, সমস্যা নাই তো। প্রিভিয়াস ইয়ার গুলোতে ম্যাক্সিমাম মানে আগে ডায়াগ্রাম আঁকাইতে বলছে, তারপরে মানে স্পেসিফিক দুই একটার ডেসক্রিপশন পাইছে এরকম। এক্স্যাক্টলি, আগে ডায়াগ্রামই আঁকাইতে বলে, কারণ ডায়াগ্রাম যদি আপনার না থাকে আপনার পক্ষে ডেসক্রিপশনটা বের করা অনেক টাফ, এটা অনেক ফিচার বাদ পড়ে যায়। সো আগে ডায়াগ্রাম অবশ্যই, তারপরে ডেসক্রিপশন। যদি ডেসক্রিপশন ফুল সিস্টেমের চাই ফুল সিস্টেম দিবেন, যদি স্পেসিফিক অবজেক্ট চাই স্পেসিফিক অবজেক্ট দিবেন।
আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাক্টিভিটি এবং সিকোয়েন্স ডায়াগ্রাম, এটা থেকে 5 মার্ক পাবেন আপনারা। লেখা কি হয়েছে? জি ভাই। জি ভাই। আর এরপরে হচ্ছে আপনাদের জিইউআই ফর গিভেন সিনারিও, বা হচ্ছে সিনারিও থেকে আপনাদের এই যে হোম, এই যে এগুলা, এই হোম পেজ ডিজাইন বা এই টাইপ যেই জিনিসগুলো আছে, এখান থেকে 5 মার্ক পাবেন। তাহলে আমাদের থিওরি কেবলমাত্র 5 মার্ক, এই যে মডেল সিলেকশন। ওই যে বললাম যে আপনাদের থিওরিটা আসলে কিভাবে আসে, যে এই যে ভিতরের যে 5 মার্ক গুলো আছে এগুলার সাথে দেখা গেছে যে 1 মার্কের বা 2 মার্কের একটা ডিফারেন্স দিয়ে দিছে, বাট আলটিমেটলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর এই মিডের সিলেবাসটাতে আপনাদের এই ডায়াগ্রামই বেশি, এখানে থিওরি আসলে খুবই কম। ওই 5 মার্কের যেটা আছে ওইটাই ধরে রাখেন, যে এর বেশি থিওরি আসবে না। 5 থেকে সর্বোচ্চ 7 মার্ক, এর বেশি আসবে বুঝতে না। পারছি, এটা 5 মার্ক আর মাঝখানে দুইটা ডেফিনেশন থাকতে পারে। হ্যাঁ, আর থাকলে থাকতে পারে, খুব রেয়ার কেস। ভাই ভাই তাহলে টোটাল 3টা স্লাইডের তো 5 মার্ক। হ্যাঁ, আর পরের 3টা স্লাইড থেকে আপনাদের বাকি 20 মার্কস। মানে আপনাদের থিওরি সর্বোচ্চ গেলে 5 থেকে 7 মার্ক আসবে, এর বেশি আসবে না। বুঝতে পারছি। আর বাকি যা আসবে সব ডায়াগ্রাম থেকে। বুঝতে পারছেন কি? জি। আচ্ছা, জি। আর এইটা হচ্ছে আপনাদের আমার তরফ থেকে কোশ্চেন প্যাটার্নের মার্ক ডিস্ট্রিবিউশনটা ছিল। আর যেইটা জিনিস আমি ওই যে বললাম এজ এ সাজেশন হিসেবে, সেই জিনিসটা আমার নিজের হোক বা আমার ফ্রেন্ডের হোক, আমি কোশ্চেন বা হ্যান্ড নোট যেটাই পাই সেটা আপনাদের সিআরকে দিয়ে দিব, তার কাছ থেকে নিয়ে নিয়েন। বাট আপনাদের মেইন রেফারেন্স হচ্ছে স্লাইড, আগে স্লাইড পড়বেন, তারপরে ওই যেই সাজেশনটা দিব সেটা আপনারা এজ এ কি বলবো ওটাকে, মানে যদি পড়তে চান পড়তে পারেন, বাট কোশ্চেন যেগুলো দিব সেই কোশ্চেন গুলো অবশ্যই অবশ্যই সলভ করে যাবেন। কোশ্চেন গুলো সলভ করে দেখে গেলে দেখতে, মানে যাই দেখবেন যে অনেক জিনিস আপনাদের একদম হুবহুব কমন পড়ে গেছে, এইরকমও হইতে পারে। ধন্যবাদ ভাই। সো এই ছিল। আর রাতের যে আপনাদের তাহলে সেশনটা আছে সেটার আর প্রয়োজন পড়তেছে না, আপনাদের স্লাইড তাহলে 1 থেকে 6 পর্যন্ত কমপ্লিট।